মাহির, তুই কি পাগল হয়ে গেছিস? আমাদের থেকে সিনিয়র মায়া আপুকে তুলে এনেছিস কেন? তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? উনি আমাদের ইউনিভার্সিটির কত বড় মাপের একজন মানুষ। এই কাজটা মোটেও ঠিক করিসনি তুই। কারণটা সে ভালো করে জানে। অনেক বছর হয়েছে ওই শালের ঢং দেখছি। আর না, এবার বোঝাবো জুনিয়র হয়েও আমি কি কি করতে পারি। আমার ধৈর্যের বাঁধ অনেক আগেই ভেঙে গেছে রাফি। এখন যা করার আমি করব। এতে কার কি আসা যায় তা আমার দেখার বিষয় না। ঠান্ডা হ ভাই। সিনিয়র আপুর প্রতি তোর এমন ভালোবাসা মানায় না। তুই এমন হঠকারী সিদ্ধান্ত কেন নিলি? পুরো ক্যাম্পাস তো তোকে নিয়ে তোলপাড় শুরু করে দিবে। তুই একবারও কি ভেবে দেখেছিস তুই কিসের মধ্যে পা দিচ্ছিস? চুপ কর শালা। যা এখন, আমার কাজ আছে। তোকে এসব নিয়ে ভাবতে হবে না। আমার জীবনের সিদ্ধান্ত আমি নিজেই নেব। তুই মাঝখান থেকে ভকভক করিস না, বরং নিজের কাজে মনোযোগ দে। কথাটা বলে মাহি সজোরে পা ফেলে একটা রুমের ভিতরে ঢোকে। বিছানার উপর পাথরের মূর্তির মতো বসে আছে মায়া। মাহিরকে ঘরে ঢুকতে দেখেই মায়া যন্ত্রণায় আর ভয়ে চিৎকার করে ওঠে। আমাকে কেন তুলে এনেছিস তুই? তোর এত বড় সাহস হয় কি করে? আমাকে এখান থেকে যেতে দে বলছি। আমার পরিবার নিশ্চয়ই এতক্ষণে পুলিশে খবর দিয়েছে। তুই জানিস না তুই কার সাথে শত্রুতা করছিস। চুপ। তোকে বিয়ে করব, তোর সঙ্গে সব কিছু করব, এমনকি আমার বাচ্চার মা তোকেই হতে হবে। দেখি তুই কিভাবে আটকাস। দ্বিতীয়বার এখান থেকে পালানোর চেষ্টা করলে আমি তোকে অস্ত্র রাখবো না, এমনকি মেরে ফেলতেও দ্বিধা করব না। কথাগুলো যত তাড়াতাড়ি মাথায় নিবি তোর জন্য ততই মঙ্গল হবে। আমার ধৈর্যের পরীক্ষা আর নিস না মায়া। কথাটা বলেই মাহির অন্যদিকে ঘুরে দাঁড়ায়। নিজের ভিতরের অস্থিরতা ঢাকতে চোখের পানিটা হালকা মুছে নিয়ে মাহি ধপ করে বিছানায় বসে পড়ে। মায়া কেঁদে ফেলেছে। মায়ের কান্না দেখে মাহি নিজেও যেন ভিতর থেকে ভেঙে পড়েছে। বড় বড় নিঃশ্বাস ফেলে নিজেকে যথাসম্ভব শান্ত করার চেষ্টা করে মাহির। তারপর খুব নরম কণ্ঠে বলে, এখান থেকে পালানোর চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলো মায়া, কারণ সেটা তোমার দ্বারা সম্ভব না। আর যদি সম্ভব হয়ও, তবে আমি সেটা হতে দেব না। আমি নিজের জীবনের চেয়েও তোমাকে বেশি গুরুত্ব দিচ্ছি। আর তুমি কিনা আমার থেকে দূরে পালিয়ে যাওয়ার কথা ভাবছো? আমার ভালোবাসা কি তোমার কাছে এতটাই মূল্যহীন? তুমি আমার সাথে এমন করছো কেন? আমি তো তোমাকে চিনিও না ভালো করে। কিসের এত জেদ তোমার? কি ক্ষতি করেছি আমি তোমার? আরেকটা কথা, তোমার বাবা আর মায়ের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করো না, তবে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আমি আব্দুল আঙ্কেলকে বলে যাচ্ছি, সকালে খাবারটা তোমার ঘরে পাঠিয়ে দেবে। চুপচাপ খেয়ে নেবা। আমার ল্যাবে জরুরি কাজ আছে, আমাকে এখন যেতেই হবে। তুমি জেদ করো না মায়া, আমি যা বলছি তাই মেনে চলো। মায়া কোনো কথা বলে না। অবাধ্য হওয়ার মতো সাহস তার নেই, অথচ ভিতরে ভিতরে সে দাউ দাউ করে জ্বলছে। মাহি দরজার দিকে এগিয়ে গিয়ে থামে। আমি চলে যাচ্ছি বলে ভেবো না তুমি পালাতে পারবে, কারণ পুরো বাড়ির আশেপাশে সদস্য গার্ড রয়েছে। সবাইকে করা অর্ডার দেওয়া আছে, বাইরের কেউ ভেতরে আসতে পারবে না। আর ভেতরে কেউ আমার পারমিশন ছাড়া বাইরে যেতে পারবে না। আর যদি কেউ ভুল করে এমনটা করার চেষ্টা করে, তবে তাকে সেখানেই গুলি করে মারা হবে। গট ইট? আমার কথার অবাধ্য হওয়ার চিন্তা মাথা থেকে বের করে দাও। রাগে, দুঃখে আর অভিমানে মায়ের হাত পা কাঁপছে। মায়া বিছানা থেকে উঠে চিৎকার করে বলে ওঠে, তোমার সমস্যা কি? কেন আমাকে এখানে আটকে রেখেছো? কি ক্ষতি করেছি আমি তোমার? তুমি জুনিয়র হয়ে কেন এমন করছো? কিসের এত শত্রুতা আমার সঙ্গে? কেন আমাকে আমার বাবা মায়ের সঙ্গে যোগাযোগ করতে দিচ্ছ না? তুমি কি চাও আমার জীবনটা ধ্বংস করে দিতে? তোমার এই পাগলামির শেষ কোথায়? মায়ের রাগে অস্থির হওয়া দেখে মাহির এগিয়ে আসে। মায়াকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মাহির বলে, কাম ডাউন মায়া, প্লিজ কাম ডাউন। তুমি এখনও সুস্থ হয়নি। দেখো, তোমার জ্বরটা এখনও কমেনি। এভাবে উত্তেজিত হইও না, এতে তোমারই ক্ষতি হচ্ছে। আমি তো চাইছি তোমাকে সুস্থ করতে, কিন্তু তুমি আমাকে বুঝতেই চাইছো না। মায়া নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে, কিন্তু মাহির মায়াকে আরও শক্ত করে চেপে ধরে। একটু সময় পর কাঁদতে কাঁদতে মায়া নিস্তেজ হয়ে মাহিরের বুকের উপর ঢলে পড়ে। প্লিজ বলো না আমার অপরাধটা কি? কেন আটকে রেখেছো আমাকে? আমাকে আবার বাড়িতে ফিরে যেতে দাও প্লিজ। আমি আর এই বন্দি জীবন সহ্য করতে পারছি না। মাহির পরম যত্নে মায়া চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলে, তোমার কোনো দোষ নেই মায়া। তোমাকে এখানে আটকে রাখার কারণ তুমি নিজেই। তুমি আমার জীবনের সেই পূর্ণতা যা আমি এতদিন খুঁজেছি। মায়া অবাক হয়ে মাহিরের চোখের দিকে তাকায়। মাহির পরম মমতায় মায়ের চোখের পানি মুছিয়ে দিয়ে বলতে থাকে,
তোমাকে আমার চাই মায়া। আমার বসন্তহীন জীবনে তুমি বসন্তের ছোঁয়া এনেছো। আমার খরাময় জীবনে তুমি এক পলসা বৃষ্টি হয়ে এসেছো। তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ থেকে যাব। আমার থেকে সিনিয়র তাতে কি, ভালোবাসা কোনো বয়স হয় না। তোমাকে আমার চাই। আমাকে ছাড়া অন্য কারো হবে তুমি, সেটা আমি সহ্য করতে পারবো না। আমি শুধু তোমাকেই চাই। আমার থেকে বেশি দূরে যেতে পারবে না তুমি। তোমাকে আমার সঙ্গে আমার হয়েই থাকতে হবে, কারণ আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। এইটাই সত্যি, আর এই সত্যিটাকে মেনে নিতে হবে তোমাকে। হঠাৎ দরজায় নক পড়ার কারণে দুজনেই দরজার দিকে তাকাই। স্যার, ভিতরে আসতে পারি? ওহ সাদাফ, তুমি ভেতরে এসো। কি খবর? স্যার, ডাক্তার শাহরিয়ার আপনার জন্য অপেক্ষা করছে। আজকে তো প্রসেসের সঙ্গে মিটিং আছে আপনার। উনি একা হ্যান্ডেল করবেন কিভাবে? অলরেডি অনেক লেট হয়ে গেছে। আসি, তুমি ফাইলটা রেডি করো, আমি এক্ষুনি বের হচ্ছি। সাদাফ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে মাহির মায়ের কপালে আলতো করে চুমু খেয়ে বলে, সরি, তখন মাথা ঠিক ছিল না। ভেবেছিলাম তুমি এই জ্বর শরীরে পালিয়ে গেছো, আমি তোমাকে আর খুঁজে পাবো না। আর অসুস্থ শরীরে তোমার যদি কিছু হয়ে যেত সেই কথা ভেবে পুরো মাথা হ্যাং করছিল। কি করব বুঝতে পারছিলাম না। তার উপর তুমি বললে আমাকে কোনোদিনও ভালোবাসবে না, বিয়ে তো দূরের কথা। তাই রাগে তোমাকে থাপড় মেরেছি, সঙ্গে তুই বলে সম্বোধন করেছে। আই এম এক্সট্রিমলি সরি মায়া। আসলে রাগ উঠে গেলে আমার মাথা ঠিক থাকে না। আমি এখন যাচ্ছি, কেমন? আর হ্যাঁ, খাবারটা পাঠালে চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নিও। তুমি এখনও অনেকটা উইক। আব্দুল্লাহ আঙ্কেল, ড্রাইভারকে গাড়ি বের করতে বলুন। মাহির ঘর থেকে বেরিয়ে যায়। মায়া মাথায় হাত দিয়ে ধপ করে বিছানায় বসে পড়ে। জ্বর কিছুটা কমেছিল, কিন্তু এখন মনে হচ্ছে আবার বেড়ে যাবে। মানুষটা কত অদ্ভুত। মাহির দেখতে ভীষণ কিউট, লম্বাটে 6 ফুটের মতো, সঙ্গে অনেক প্রভাবশালী। সে ডক্টরি পড়ছে, সব দিক দিয়ে তো পারফেক্ট। কিন্তু উনি মায়ের মধ্যে কি এমন দেখলো? মায়ের বাবার টাকা অনেক তাই, কিন্তু ওর বাবা যেহেতু মাহিরের অনেক বেশি টাকা, তবে কি গুড লুকিং ফেস? কিন্তু মায়ার থেকেও বেশি সুন্দরী মেয়ে অনায়াসে পেয়ে যাবে মাহির। মাহির তো বলে ওকে অনেক আগে থেকেই চেনে, কিন্তু মায়া তো ওকে কোনোদিন দেখেনি। আজ 3 দিন ধরে মাহিরের কাছে বন্দি হয়ে পড়ে আছে মায়া। মায়ের বাবা মা অস্থির হয়ে খুঁজছে ওকে। মাহির মায়ের ফোনটাও ভেঙে ফেলেছে। কিছু ভালো লাগছে না ওর। এমন সময় নক পড়ে দরজায়। মা ভেতরে আসবো? আব্দুল চাচা, আপনি? হ্যাঁ, ভেতরে আসুন। আব্দুল ভিতরে ঢুকে খাবার টেবিলে রাখে। মায়া চোখের পানি মুছে ফেলে বলে, মা, খাবারটা খেয়ে নাও। আমার খিদে নেই চাচা, আপনি এগুলো নিয়ে যান। খিদে নেই বললেই হলো? এখনও তো তুমি সুস্থ হওনি। কাল রাতে অনেক জ্বর এসেছিল তোমার। মাহির বাবা পাগলের মতো করছিল, শেষে মাহির ইঞ্জেকশন দিয়েছে। মাহির বাবা সারা রাত জেগে তোমার দেখাশোনা করেছে। ভোরের দিকে তোমার জ্বর কমে আসলে মাহির বাবার চোখ বুজে আসে। যখন ঘুম ভাঙে তোমাকে দেখতে না পেয়ে পুরো বাড়ির সবাইকে খোঁজ করতে বলে। অবশেষে গার্ডেন এরিয়াতে পাই তোমাকে। কি, মাহি সারা রাত জেগে আমার দেখাশোনা করেছে? সারা রাত ও একটুও ঘুমানোর সুযোগ পায়নি। খাবারটা খেয়ে নাও মা, ওর মন খারাপ হবে। চাচা, বললাম তো খিদে নেই, নিয়ে যান এখান থেকে। যেমনটা তোমার ইচ্ছা, কিন্তু মাহির ফিরলে অনেক রাগ করবে। আমি সামলে নিব, আপনি যান চাচা। আব্দুল দীর্ঘশ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে যায়। মায়া একা ঘরে বসে মাহিরের অদ্ভুত আচরণের কথা ভাবতে থাকে। লোকটা যেমন ভয়ঙ্কর, তেমনই আবার অদ্ভুত রকমের যত্নশীল। এই গোলকধাঁধা থেকে মায়া কিভাবে বের হবে তা তার অজানা। রাত 10টা। সমস্ত কাজ সেরে মাহির বাসায় ফিরে আসে। আব্দুল চাচার কাছে যখন জানতে পারে মায়া সারাদিনে কিছুই খায়নি, সঙ্গে সঙ্গে মাহিরের চোখ দুটো লাল রক্তিম বর্ণ ধারণ করে। মাহির হাতে থাকা ব্যাগটা জোরে সোফায় ছুঁড়ে ফেলে। পোশাক পরিবর্তনের প্রয়োজন বোধ না করেই আব্দুলকে খাবার আনতে বলে এবং খাবার হাতে নিয়ে দ্রুত উপরে চলে যায়। সমস্ত কাজের লোক অত্যন্ত ভয়ে সিঁড়ির দিকে তাকিয়ে থাকে, না জানি মায়ের উপর কি ঝড় বয়ে যাবে। আব্দুল্লাহ মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়ে। তার মনে এক অজানা আতঙ্ক ভর করেছে। জ্বরটা একটু কমেছিল, কিন্তু সারাদিনে একবারও ওষুধ পেটে না পড়ায় জ্বরের প্রকোপ আরও বাড়ছে। মায়া ঘরটা অন্ধকার করে শুয়েছিল। হুট করে দরজা খোলার শব্দে মায়া আঁতকে উঠে বসে পড়ে।
মাহির ঘরে ঢুকে খাবারটা একপাশে রেখে দাঁত চেপে গম্ভীর গলায় বলে ওঠে, সাহস কী করে হলো তোমার মায়া? তোমাকে সকালে কি বলেছিলাম মনে আছে? তুমি জানো কেউ আমার কথা অমান্য করে না, কিন্তু তুমি এমন করছো কেন? নিজের শরীরের ওপর এত অবহেলা কেন দেখাচ্ছ? তোমার কি একটু বোধবুদ্ধি নেই যে অসুস্থ শরীরে না খেলে পরিস্থিতি কতটা খারাপ হতে পারে? আমার খেতে ইচ্ছে করছে না মায়ের, আমি বাড়ি যেতে চাই। আমার বাবা আর মা অনেক টেনশন করছে আমাকে না পেয়ে। প্লিজ আমাকে বাসায় যাওয়ার পারমিশন দিয়ে দাও। আমার পরিবার ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারছি না, তুমি দয়া করে আমাকে ছেড়ে দাও। মাহিরের মুখটা হঠাৎ কালো মেঘে ছেয়ে যায়। মায়ের মুখে বাড়ি যাওয়ার কথা শুনে মাহিরের জেদ যেন দ্বিগুণ হয়ে ওঠে। সে কোনো কথা না বলে খাবারটা নিয়ে মায়ের দিকে এগিয়ে আসে। মুখটা ভারী করে পরোটা আর মাংসের টুকরো মায়ের মুখের সামনে ধরে মাহির শান্ত অথচ দৃঢ় স্বরে বলে, চুপ, তোমাকে এখানে থাকতেই হবে। চুপচাপ খেও নাও। তোমার বাবা খালিদ আর মা মিতাকে সামলানোর দায়িত্ব আমার, তোমাকে এ নিয়ে ভাবতে হবে না। আর হ্যাঁ, কিছুদিনের মধ্যেই আমরা বিয়ে করছি। নিজেকে মানসিকভাবে প্রস্তুত করো। আমাদের বিয়েতে তোমার বাবা মা দুজনেই উপস্থিত থাকবে, তাই পালানোর চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। মায়ের খেতে ইচ্ছে না থাকলেও পরিস্থিতির চাপে সে খাবারটা মুখে নেয়। কিন্তু বিয়ে আর মানসিকভাবে প্রস্তুতির কথা শুনে মায়া স্তব্ধ হয়ে যায়। সে ফ্যালফ্যাল করে মাহিরের দিকে তাকিয়ে থাকে। মায়াকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মাহির কটাক্ষ করে বলে, এখন কি খাবারটাও চিবিয়ে দিতে হবে, নাকি অন্য কোনো উপায় অবলম্বন করতে হবে তোমাকে খাওয়ানোর জন্য? চুপচাপ খাওয়া শেষ করো, নয়তো আমি অন্য ব্যবস্থা নেব। মাহিরের কথায় মায়া বাধ্য হয়ে খাবার চিবোতে শুরু করে। মায়া খুব নিচু স্বরে বলে, দেখো, আমি তো আগেই বলেছি তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। আমার জীবনের স্বপ্ন, আমার পড়াশোনা সব এই এক বিয়ের কারণে শেষ হয়ে যাবে। আমি আমি তোমাকে ভালোবাসি না, তাহলে কেন জোর করছো তুমি? কিন্তু তোমাকে তো বিয়ে করতেই হবে। আমার ভালোবাসা আর আমার জেদের কাছে কোনো যুক্তি কাজ করবে না। আর সমস্যা নেই, আমাদের বিয়েতে তোমার বাবা মা সব জেনেই সেখানে উপস্থিত থাকবে। তুমি এখন শুধু আমার কথা শোনো। মাহিরের সঙ্গে তর্ক করার ইচ্ছে নেই দেখে মায়া চুপচাপ খাবারটা শেষ করে। খাওয়া শেষে মাহির মায়াকে জ্বরের ঔষধ খাইয়ে দেয়। মাহির প্লেট নিয়ে নিচে চলে যাওয়ার জন্য দরজার দিকে পা বাড়াতেই মায়া তাকে থামিয়ে দিয়ে বলে, শুনুন, আপনি কি সেই মাহির যে বাংলাদেশের সবচেয়ে নামকরা বিজ্ঞানী, যে কিনা এত কম বয়সে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত সকল বৈজ্ঞানিক এবং হার্ভার্ড ইউনিভার্সিটির টপার? তোমার এই অদ্ভুত সব কর্মকাণ্ডের পেছনে কি তোমার এই খ্যাতির কোনো হাত আছে? মাহির দরজার কাছে দাঁড়িয়ে এক চিলতে হাসি দিয়ে মায়ের দিকে তাকায়। আমার ব্যাপারে ভালোই খোঁজখবর রাখা হচ্ছে তাহলে। আমি সেই মাহির। সব তথ্যই যখন জেনেছ, তখন এটাও জেনে রাখো যে আমি যা চাই তা যে কোনো মূল্যে অর্জন করি। এখন শুয়ে পড়ো, রাত জায়গা শরীরের জন্য ভালো না। আর আমার ওপর রাগ করে নিজের ক্ষতি করো না, এতে পরে তুমিই পস্তাবে। আমি যা করছি তা তোমার ভালোর জন্যই করছি, হয়তো এখন তুমি সেটা বুঝতে পারছো না। মায়ের ঘর থেকে বেরিয়ে যায়। মায়ের ভিতরটা রাগে আর অভিমানে উত্তাল হয়ে ওঠে। মাহিরের মতো মানসিক সমস্যাগ্রস্ত জুনিয়র ছেলেকে মায়ের অসহ্য লাগছে। কিন্তু সত্যি বলতে তাকে দেখে মায়ের ভিতরে এক ধরনের ভয় শিহরণও খেলে যায়। এই ভয়ের পিছনে যথেষ্ট কারণ রয়েছে। সেদিন মায়া তার বাবা ও মাকে রাজি করিয়ে বান্ধবী মেধার সঙ্গে ছোট বড় ব্যাচের স্টুডেন্টদের সঙ্গে সেন্ট মার্টিন ভার্সিটি ট্যুরে গিয়েছিল। সবার সঙ্গে ভালোই সময় কাটছিল। বিপত্তি বাধে মায়া আর মেধা যখন সমুদ্রে নামে। মায়া সাঁতার জানে না, স্রোতের টানে মায়া পানির গভীরে ডুবে যেতে থাকে। এদিকে মেধা ভয়ে কান্না করতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে একজন দৌড়ে এসে পানিতে ঝাঁপ দেয়। মায়া জ্ঞান হারিয়ে ফেলে। চোখ খুলে দেখতে পায় সেই ব্যক্তি মায়ের জ্ঞান ফেরানোর জন্য ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কৃত্রিম শ্বাস দিচ্ছে। মায়ের রাগে ধাক্কা দিয়ে লোকটিকে সরিয়ে দেয়। চারপাশে অনেক সিনিয়র জুনিয়র ভাই আপুরা ছিল। সবার সামনে অপরিচিত একজন ছেলে তাকে চুমু খেয়েছে ভেবে মায়া লজ্জায় ও রাগে ফুঁসতে থাকে। মায়া অনেকটা জোরেই বলে ওঠে, কে আপনি? আপনার সাহস কি করে হলো আমাকে চুমু খাওয়ার? তুমি কি জানো তুমি কি অপরাধ করেছো? আমাকে স্পর্শ করার অধিকার তোমাকে কে দিয়েছে? ছেলেটি উঠে দাঁড়ায়। ধীরে সুস্থে প্যান্ট আর ব্লেজার ঝেড়ে শান্ত স্বরে বলে, আপনার আমাকে ধন্যবাদ জানানো উচিত মিস, কারণ আমি আপনার জীবন বাঁচিয়েছি।
কিন্তু আপনি আমাকে ধন্যবাদ না দিয়ে সবার সামনে উল্টাপাল্টা বকছেন। অদ্ভুত প্রাণী তো আপনি। আপনার কি সাধারণ কাণ্ডজ্ঞান নেই যে আমি আপনাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছি? ডোন্ট টক টু মাচ। একজন অচেনা মেয়েকে চুমু খাওয়া এটা কেমন কাজ? তুমি চাইতে অন্য পদ্ধতিতে অবলম্বন করতে পারতে, কিন্তু চুমুই কেন? মেয়ে দেখলেই আর সুযোগ নিলেই, তাই না? তোমার মতো মানুষের শিক্ষা হওয়া দরকার। মাহিরের চোখের রং হঠাৎ পাল্টে রক্তিম বর্ণ ধারণ করে। সে দাঁত চেপে বলে ওঠে, একে তো আপনার লাইফ সেভ করলাম, কোথায় ধন্যবাদ দেবেন তা না, উল্টাপাল্টা বকেই যাচ্ছেন। আমি একজন ডক্টর, ওকে? সো আমি জানি কখন কি করতে হবে। আপনার সঙ্গে ফালতু সময় কাটানোর বা চুমু খাওয়ার কোনো শখ আমার ছিল না। নিতান্তই ডক্টর হিসেবে প্রাণটা বাঁচালাম। আপনাকে কৃত্রিম শ্বাস না দিলে আপনি মারা যেতেন। দীর্ঘক্ষণ ধরে পানিতে হাবুডুবু খাচ্ছিলেন আপনি। আমার এখানে জরুরি মিটিং ছিল, সবাই ঠিক করলো সেন্ট মার্টিন ঘুরবে, যার কারণে এসেছিলাম এখানে। মাই ব্যাড, আপনাকে বাঁচানো উচিত হয়নি আমার। ছেলেটা চলে যায়। মায়া আহম্মকের মতো দাঁড়িয়ে থাকে। মেধা রেগে গিয়ে মায়াকে উদ্দেশ্য করে বলে, তুই ওনাকে এই কথাগুলো কিভাবে বললি? তুই জানিস লোকটি তোকে ডুবে যেতে দেখে নিজের জীবনের চিন্তা না করে পানিতে ঝাঁপ দিয়ে তোকে উদ্ধার করেছে। যখন দেখলো তুই জ্ঞান হারিয়েছিস আর অনেক পানি খেয়েছিস, তখন পেট চেপে পানি বের হচ্ছে না দেখে কৃত্রিম শ্বাস দিয়ে তোকে বাঁচানো, আর তুই কিনা তাকে অপমান করি। দোস্ত, রাগ করিস না প্লিজ। এখন আমার কি করা উচিত? আমি সত্যিই ভুল করেছি। আমি বুঝতে পারছি না যে কীভাবে এই পরিস্থিতিটার সমাধান করব। তুই ওনাকে সত্যিই অপমান করেছিস মায়া। ওনাকে সরি বলা এখন তোর জন্য ফরজ। তোর কি একটুও লজ্জা নেই যে তোমাকে বাঁচালো তার সঙ্গেই তুই এমন করি? আশপাশের সিনিয়র আপুরাও মায়াকে বকুনি দেয়। সবাই বলে উনি ভালো মানুষ ছিলেন বলেই অচেনা মেয়েকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে বাঁচিয়েছেন। সবাই রিসর্টে চলে আসে। দুদিনের ট্রিপ ছিল তাদের। সারাটা বিকেল মায়ের টেনশনে কাটে যে কোথায় পাবে সেই ডক্টরকে। ওনাকে সরি আর ধন্যবাদ দেওয়াটা মায়ের কাছে খুব জরুরি হয়ে পড়ে। অন্যদিকে রিসোর্টের এক কোণে মাহির তার সহকর্মী রাফি আর সাদাফকে ডেকে পাঠায়। রাফি আর সাদাব, ওই মেয়েটার খোঁজ পেয়েছো তোমরা? কোথায় বাড়ি ওর? বাবা মাকে সবটা আমাকে জানতে হবে। ডিড ইউ নো আমি যা ভাবছি সেটা সত্যি হয়, তবে আমার এতদিনের সব আশা পূরণ হবে। আমি মেয়েটিকে আমার জীবনসঙ্গী হিসেবে দেখতে চাই। মাহির স্যার, আমাকে শুধু 2 দিনের সময় দিন, আমি সবটা খুঁজে বের করব। আমি কথা দিচ্ছি আপনার সব প্রশ্নের উত্তর আপনার সামনে থাকবে। আমি যতটুকু জেনেছি তাহলে মেয়ে ঢাকা ভার্সিটির মাস্টার্স করছে, আমাদের থেকে 2 বছর সিনিয়র। আচ্ছা, বাকিটা সাদাব বের করবে। 2 দিন নয়, আজকের মধ্যেই খবর চাই আমার। কাল সকালে আমাকে ঢাকা ফিরতে হবে। এখানে মিটিং তো শেষ, আমাকে দ্রুত ব্যবস্থা করতে হবে, কোনো ভুল যেন না হয়। ওকে স্যার, আমি যাচ্ছি, আপনি চিন্তা করবেন না, সবটা জেনে তবেই ফিরবো। রিসোর্টের আশেপাশে কেনাকাটা করার জন্য অনেক মার্কেট ছিল। মেধা মায়াকে জোর করে নিয়ে যায় শপিং করার জন্য। আসলে আজকের ঘটনাটা মায়ের মনে ভীষণভাবে দাগ কেটে ফেলে। এই জন্যই তার মন খারাপ ছিল। মেধা আর বাকিদের জোড়াজুড়িতে শেষে মায়া রাজি হয়। সবাই অনেক কেনাকাটা করে। মায়া তার বাবা আর মার জন্য অনেক উপহার কেনে। নিজের জন্য 4টি চুড়িদার কিনে নেয়। চুড়িদার তেমন একটা পরে না মায়া, কিন্তু দেখে ভীষণ ভালো লাগে। আসার পথে মেধার ফোনে কল আসে। সে হন্তদন্ত হয়ে রিসর্টের দিকে চলে যায়। মায়া বাকিদের সঙ্গে রিসর্টে ফিরে আসে। শপিং করতে করতে মেধার ফোনে একটা কল আসে। মেধা হন্তদন্ত হয়ে রিসর্টের দিকে চলে যায় আর মায়া বাকিদের সঙ্গে শপিং করতে শুরু করে। মেধা যখন রিসর্টের পিছনে নির্জন রাস্তায় পৌঁছয়, সাদাফ তার পথ আটকে দাঁড়ায়। সাদাফের চোখে মুখে এক ধমকপূর্ণ চাহনি। তোমার ফ্রেন্ডের পুরো বায়োডাটা জানতে চাই। যদি নিজের ভালো চাও ও তো সব বলে দাও, না বললে কিন্তু তোমার জন্য বড় বিপদ অপেক্ষা করছে। এখন ভালো করে ভেবে দেখো, জীবন নাকি বন্ধুর তথ্য, কোনটা তোমার কাছে বেশি মূল্যবান? দেখুন, আপনি কে? কেন আমাকে এখানে আনলেন? আর কেনই বা মায়ার ব্যাপারে জানতে চাইছেন? আপনি কি জানেন আমি আপনার এই আচরণের জন্য পুলিশে অভিযোগ করতে পারি? সেটা তোমার না জানলেও চলবে, আমাকে শুধু সত্যিটা বলো।
আর যদি লুকানোর চেষ্টা করো না বা মিথ্যা বলো, তবে তোমার ওই বন্ধুর মায়ার পরিণতি কিন্তু খুব ভয়াবহ হবে। আমি কি করব সেটা একবার ভাবলে তোমার আত্মা শুকিয়ে যাবে। মেধা ভয় পায়। মায়ের নাম শোনা মাত্রই তার সব সাহস ভেঙে পড়ে। সে আতঙ্কে চিৎকার করে বলে, কি কি করবেন আপনি মায়ের সঙ্গে? না প্লিজ, মায়ের কোনো ক্ষতি করবেন না। দেখুন, আমি সব বলছি, যা জানতে চান আমি সব বলে দিচ্ছি। শুধু দয়া করে মায়াকে কিছু করবেন না। এই তো গুড গার্ল, এখন সবটা খুলে বলো। তোমার এই সহযোগিতায় মায়ার জন্য ভালো হবে। ওর পুরো নাম মুহতাসিন মায়া চৌধুরী, মাস্টার সেকেন্ড ইয়ারে পড়ে। আমরা দুজন সেন্ট মার্টিন ট্যুরে এসেছি। মায়ের বাবা রিটায়ার্ড আর্মি অফিসার খালিদ চৌধুরী, আর মায়ের নাম মিতা চৌধুরী। ওর বাসা ঢাকা উত্তরাতে। মাকে ওর বাবা মা গার্ড ছাড়া আসতে দিতে চায়নি, কিন্তু অনেক রিকোয়েস্ট করার পর ওর বাবা মা রাজি হয়। আর কিছু আছে? যা কিছু গোপন রেখেছো বলে ফেলো। না, এইটুকুই। আর কোনো তথ্য আমার কাছে নেই। বাই দ্য ওয়ে, তোমার নাম কি? মেধা, জান্নাতুল মেধা। ওর সঙ্গে সেম বেচ, সেম ইয়ার আর সেম ভার্সিটিতে পড়ি। মায়ার বাসা আর আমার বাসা একই জায়গায়। মনে হচ্ছে তুমি অনেক ভয় পেয়েছো, ঠিক না? তোমার অবস্থা দেখে মনে হচ্ছে তুমি এখনই অজ্ঞান হয়ে যাবে। মেধা অস্থির হয়ে এদিক ওদিক তাকাতে তাকাতে বলে, আমি এবার যাই। মায়া বোধহয় চলে এসেছে। ও আমাকে খুঁজে না পেরে চিন্তা করবে। আর প্লিজ, মায়ের কোনো ক্ষতি করবে না আপনি। আমি আপনার সব শর্ত মেনে নিয়েছি। ভয় পেও না, আমি উপকারের বদলে কাউকে শাস্তি দিই না। এখন তুমি নিশ্চিন্তে রিসোর্টে যেতে পারো। মেধা যাওয়ার আগে সাহসে ভর করে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, জি, কিন্তু আপনি এগুলো জানতে চাইলেন কেন? আপনার কি ল্যাড়াদানা মায়ের বায়োডাটা নিয়ে? আপনি কেন ওর পিছু চেয়েছেন? সাদাব চোখ টিপে রহস্যময়ভাবে হাসে এবং কোনো উত্তর না দিয়ে সেখান থেকে সরে যায়। মেধা দ্রুত পায়ে রিসর্টের দিকে দৌড় দেয়। ওদিকে শপিং শেষ করে মায়া বাকিদের সঙ্গে ফিরে আসে। রিসর্টে ফেরার পর থেকে মায়া খেয়াল করে মেধা কেমন অন্যমনস্ক হয়ে আছে। মায়ের বারবার মনে হচ্ছিল ওর বন্ধুর কিছু হয়েছে, কিন্তু মেধা বারবার বিষয়টি এড়িয়ে যাচ্ছে। মায়া সরাসরি জিজ্ঞেস করার জন্য মেধার রুমে যায়। মেধা ওয়াশরুম থেকে ফিরে অবাক হয়ে তাকায়। তুই এখানে? কিছু দরকার ছিল আমার কাছে? দরকার কি থাকতে হয়? আমি কি তোর রুমে আসতে পারি না? শোন, তোকে এত টেন্সড লাগছে কেন বলতো? শপিংও ঠিক মতো করি না, না আনন্দ করছিস, না হই হুল্লোড় করছিস। কাল তো আমাদের শেষ দিন, সবাই কত মজা করছে আর তুই রুমে বসে আছিস। তোর কি হয়েছে বলতো? সত্যি করে বল। মেধা মনে মনে ভাবে, মায়াকে কি সবটা খুলে বলা উচিত? না, সে তো নিষেধ করেছে। এখন যদি ওর কথা ওরা মায়ার কোনো ক্ষতি করে ফেলে, তবে সেটা হবে সবচেয়ে বড় অপরাধ। তাই সে নিজেকে সামলে নেওয়ার ভান করে। কই, না তো, কিছুই হয়নি আমার। আসলে আব্বু ফোন দিয়েছিল, ল্যাপটপের পাসওয়ার্ড ভুলে গিয়েছিল, তাই আমাকে ফোন দিয়ে শিশু খুব বিরক্ত করছিল। আর সব ধরনের পাসওয়ার্ড তো আমার সিক্রেট খাতায় থাকে, যেটা আমি রিসর্টে ফিরে এসেছি। এই জন্য শপিংয়ে মাথা কাজ করছিল না, তাই চলে এলাম। ও, এই ব্যাপার। আমি ভাবলাম না জানি কি হয়ে গেছে। যাই হোক, মন খারাপ করিস না, আমি তোর জন্য একটা গিফট নিয়েছি। গিফট? কি গিফট? দেখি তো। মায়া নিজের ব্যাগ থেকে শপিং করা ব্যাগ বের করে দেখায়। মায়া, তুই চুড়িদার পরতে শুরু করলি কখন? আমি তো জানি তুই এগুলো খুব একটা পছন্দ করিস না। আর আমি সাধারণত পরি না ঠিকই, কিন্তু মনে থেকে ভীষণ ইউনিক লাগলো, তাই নিয়ে নিলাম। 4 সেট কিনেছিলাম, তুই 2 সেট রেখে দে। এবার জলদি কালার চুজ কর, কোনটা নিবি? মেধা প্রতিটি চুড়িদার হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকে। চারটাই তো খুব সুন্দর, বুঝতেই পারছি না কোনটা নেব। সবগুলোই কেমন যেন মায়ার রুচির সঙ্গে মানিয়ে যায়। দেখ, পিঙ্ক কালার আর আকাশি কালার তোর উপরে খুব ভালো মানাবে, তুই এই দুটোই রেখে দে। আর আমার জন্য সাদা নেভি ব্লু কালারটাই থাকুক। দোস্ত, সে তো হলো। শোন না, কালকে তো আমরা ঢাকা ব্যাক করব। চল না কালকে চুড়িদার পরেই যাওয়া যাক, একটা ম্যাচিং লুক হবে আমাদের। কি বলিস, সত্যি পড়বি তো? আইডিয়াটা দারুণ, একদম ডান। এবার যা, অনেক রাত হয়েছে, সকালে আমাদের বাস ধরতে হবে।
এদিকে রিসর্টের নিরিবিলি বারান্দায় মাহির দাঁড়িয়ে আছে। সাদাফ তার পাশে এসে দাঁড়ায়। মাহির উদাসীন দৃষ্টিতে সমুদ্রের দিকে তাকিয়ে থাকে। খবর এনেছি। বলো সব। স্যার, মেয়েটার নাম মায়া, খালিদ চৌধুরীর মেয়ে। মায়ের নাম মিতা, মাস্টার্সে পড়ছে, উত্তরাতে থাকে। সাদাব, তোমাকে বলেছিলাম না ওকে দেখে আমার খুব অদ্ভুত এক অনুভূতি জন্ম হয়েছিল। কারণ মায়ের চেহারার আদল অনেকটা খালিদ আঙ্কেলের মতো। দেশে ফেরার পর ওদের পুরনো বাসায় খোঁজ করেছিলাম, কিন্তু ওরা সেখানে ছিল না। অবশেষে তাকে পেয়ে গেলাম। ভাবতে পারিনি সেন্ট মার্টিনে এমন একটা সারপ্রাইজ পাবো। স্যার, একটা প্রশ্ন ছিল। বলো, কি প্রশ্ন তোমার? আপনি ম্যামকে কিভাবে চেনেন? ম্যামের পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক কি? যদি একটু ক্লিয়ার করতেন তবে আমার কাজ করতে খুব সুবিধা হতো। মাহি দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করে। খালিদ চৌধুরী রিটায়ার্ড আর্মি অফিসার হওয়ার পাশাপাশি আমার বাবা নাহিদ খানের বিজনেস পার্টনার ছিলেন। পাশাপাশি তারা খুব ভালো বন্ধু ছিলেন। আমাদের বাসা দুটির দূরত্ব খুব একটা বেশি ছিল না। বাবার বন্ধু হওয়ার সুবাদে আমি ছোটোবেলা থেকেই খালিদ আঙ্কেলের বাড়িতে অবাধে যাতায়াত করতাম। আমার যখন 7 বছর বয়স, মায়া তখন 9 বছরের একটা মেয়ে। মায়াকে আমাকে কোলে নিতে চাইতো, হাসাতো, ফল পেতে দিত, খেলতো। মায়ের সঙ্গে কাটানো সেই দুষ্টু মিষ্টি মুহূর্তগুলো আমার অভ্যাসে পরিণত হয়। ওকে একবার না দেখলে আমার কিছুই ভালো লাগতো না। দিনে একবার হলেও ওর মুখটা না দেখলে আমার শান্তিই আসতো না। আমি তখন বুঝতে পারতাম না এই অনুভূতিকে কী বলে। একটা 9 বছরের মেয়ের প্রতি আমার 7 বছরের ছেলের এমন আকর্ষণ অভ্যাসের চেয়েও বেশি কিছু ছিল। আমাদের অভিভাবকরাও আস্তে আস্তে বুঝতে পারেন যে আমরা দুজনে একে অপরের প্রতি খুব পজিটিভ। এই জন্য ওনারা সিদ্ধান্ত নেন আমরা বড় হলে বিয়ে দিয়ে এই বন্ধুত্বকে গভীর সম্পর্কে পরিণত করবে। তারপর আমাদের ছোট অবস্থাতেই আংটি বদল বা এঙ্গেজমেন্ট হয়ে যায়। স্যার, ম্যাম তো তখন আপনার থেকে একটু বড় ছিল, ওনার কি এগুলো মনে থাকার কথা? আমি জানি না সাদাব ওর মনে আছে কি নেই, তবে ওকে যখন একবার খুঁজে পেয়েছি আর হারতে দেব না। যে করেই হোক আমার অধিকার আমি আদায় করে নেব। ও আমার, শুধুই আমার। স্যার, কাল তো ম্যাম ঢাকায় ব্যাক করবে শুনলাম। কি কালই? তুমি নিশ্চিত? জি স্যার, একদম নিশ্চিত। তবে কালকের জন্য তৈরি থেকো। আমরা কাল ঢাকা রওনা হব। আমাদের গন্তব্য এখন ঢাকা। কিন্তু কেন স্যার, হঠাৎ এত তড়িঘড়ি কেন? কারণটা পরে জানতে পারবে। আপাতত মায়ের গতিবিধির উপর নজর রাখো, ওর যেন কোনো ক্ষতি না হয়। কালকের দিনটি আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। সাদাফ মনোযোগ দিয়ে শুনতে থাকে। মাহিরের চোখগুলো চিকচিক করে ওঠে কান্নাতে। মাহির আবারও সমুদ্রের উত্তাল ঢেউয়ের দিকে তাকায়। তার মনের মধ্যে জমে থাকা অনেক বছরে না বলা কথাগুলো যেন সমুদ্রের গর্জনকেও হার মানায়। তার কাছে এখন মায়া মানেই শুধু এক নারী নয়, বরং তার হারানো শৈশব এবং ভবিষ্যতের একমাত্র লক্ষ্য। সে জানে না মায়া তাকে মনে রেখেছে কিনা, কিন্তু সে এটাও নিশ্চিত যে মায়াকে তার জীবনের ছায়ায় আবারও ফিরিয়ে আনবে। সকালবেলা নাস্তা শেষ করে সবাই ক্যামেরা হাতে নিয়ে সমুদ্রের তীরের সৌন্দর্য নিজেদের ভিতর বন্দি করতে ব্যস্ত। মায়া শেষবারের মতো তীরের বালু আর নীল জলরাশির দিকে তাকিয়ে থাকে। কিন্তু এরই মধ্যে বাসের সাইরেন বেজে ওঠে। সবাই বাসের দিকে ছুটছে। মেধা ওদের সঙ্গে চলে যায়। মায়া ওদের পিছন পিছন যেতেই হঠাৎ কেউ একজন মুখ চেপে ধরে তাকে গাড়িতে তুলে ফেলে। মায়া লোকটিকে দেখে ভয়ে আড়ষ্ট হয়ে যায়। লোকটা আর কেউ না, সেন্ট মার্টিনের সেই চুমু খাওয়া ব্যক্তিটি। মায়া জোরে আর্তনাদ করতে চাইলে সে শক্তিশালী হাতে তার মুখ চেপে ধরে। গাড়ির ভিতর সব কিছু মায়ের কাছে ঝাপসা হয়ে আসতে থাকে এবং সে ওই ব্যক্তির কাঁধে লুটিয়ে পড়ে। জ্ঞান ফেরার পর মায়া নিজেকে একটা বিশাল বাংলোটায় বাড়িতে আবিষ্কার করে। পাশে সেই লোকটি বসে আছে। মায়া ভয়ে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করে, এটা কোন জায়গা? আমাকে এখানে আনার কারণটা কি? আর আর তুমি কে? মাহির কোনো কথা না বলে মায়ের দিকে তাকিয়ে মুচকি হাসে। কিছু সময় শান্ত কিন্তু দৃঢ় স্বরে বলে, তোমাকে বিয়ে করবে বলে আনছি। আর আমি সেই মাহির যাকে তুমি হয়তো ভুলতে পারবে না। মনে করে দেখো। মায়ের ভিতরটা রাগে জ্বলে ওঠে। সে তীব্র ভাষায় বলতে শুরু করে, কেন তুলে এনেছো আমাকে? এমন অজানা মানুষকে কে বিয়ে করবে? কেন এনেছো আমাকে? ছেড়ে দাও বলছি। আমার বাবা জানলে তোমার অবস্থা খুব খারাপ হবে, তুমি কল্পনাও করতে পারবে না।
মাহির মায়ের কথায় অট্ট হাসি দেয়। সে বিদ্রূপের সুরে বলে, আচ্ছা তাই নাকি, চলো দেখা যাক আমার হবু শ্বশুর মশাই খালেদ চৌধুরী আমার কি করতে পারে। আগামী 6 দিন পর আমাদের বিয়ে, কোনো সমস্যা নেই। তোমার বাবাকে সামনে রেখেই বিয়ে হবে আমাদের। ততদিন তুমি এই বাড়িতেই বন্দি থাকবে। আমি যাই, আমার হবু শ্বশুরকে সামলানোর ব্যবস্থা করি। মাহির বাহিরে থেকে দরজা লাগিয়ে দেয়। মায়া চিৎকার করে দরজাতে লাথি মারতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। ভয়ে কাঁদতে কাঁদতে মায়ের শরীর খারাপ হয়ে যায়। ঘরবন্দি থাকা অবস্থায় না খেয়ে মায়ের জ্বর চরমে পৌঁছয়। সেদিন সারা রাত মাহির তাকে সেবা করে, আর মাহির সেবা করতে করতে রাতে সেখানেই ঘুমিয়ে পড়েছিল। সকালে মাহিরকে ঘুমন্ত দেখে মায়া গার্ডেনের দিকে পালাতে গেলে মাহির তাকে ধরে ফেলে। মাহির রাগী চোখে মায়ের দিকে তাকিয়ে চিৎকার করে ওঠে। মায়ের রাগে চিৎকার করে বলে, তোমার এত সাহস হয় কি করে আমাকে এভাবে আটকে রাখার? আমি তোমাকে কোনোদিনও বিয়ে করব না। এতটা চরিত্রহীন হলে তুমি একজন অপরিচিত মেয়েকে এভাবে জোর করে আটকে রাখতে পারো? মাহির রাগে ফেটে পড়ে। মায়েকে টানতে টানতে ঘরে নিয়ে আসে। মায়ের গালে জোরে থাপ্পড় মেরে তার হাতের ফোনটা ভেঙে ফেলে। তুই অপরিচিত না, বুঝলি? আর যদি পালানোর চেষ্টা করিস তবে তার ফল খুব ভয়াবহ হবে। এই ছিল ওদের অতীত। মানে মায়া কেন এখানে আর মাহির কেন তাকে বিয়ে করতে চায় সেসব তো জানা গেল। বিছানায় শুয়ে মায়া এসব ভাবছিল। ভাবনা জগৎ থেকে বেরিয়ে এসে মায়া বিছানায় আবার গা এলিয়ে দেয়। অন্যদিকে অনেক রাতে মাহিরের রুমে আলো জ্বলতে দেখে সাদাব ভিতরে ঢোকে। সে যা দেখে তা দেখে সাদাব স্তব্ধ হয়ে যায়। মাহিরের চুল এলোমেলো, চোখ দুটো লাল, আর সামনে অনেকগুলো মদের বোতল। মাহির স্যার, আপনি ড্রিঙ্ক করছেন? আপনাকে তো কখনো ড্রিঙ্ক করতে দেখি নাই। মায়া কিছুই বলেনি সাদাব। ওকে তো বিয়ে করতেই হবে, আর সেটা আমাকে। কিন্তু তুমি তো জানো ছোটবেলায় আমাদের এঙ্গেজমেন্ট হয়েছিল। বাবা মা মারা যাওয়ার পর সব কিছু এলোমেলো হয়ে যায়। আঙ্কেল আমার বাড়ি আর বিজনেস দখল করে নেয়। মায়ার বাবা খালেদ চৌধুরী আমাকে মায়ের থেকে চিরতরে আলাদা করে দেয়। আমি রাস্তায় না খেয়ে পড়েছিলাম। পরে আমার উকিল আঙ্কেল আমাকে বাঁচান। সেদিন যখন আমি ঠিক হয়ে খালেদ চৌধুরীর কাছে যাই, ওরা আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল। ওরা বলেছিল যার ভবিষ্যৎ নেই তার সঙ্গে মায়ের বিয়ে হবে না। সেই থেকে আমি প্রতিজ্ঞা করেছি আমি নিজের যোগ্যতায় অনেক বড় হব এবং মায়াকেই বিয়ে করব। তাহলে কি স্যার? তারপর আমি দিনরাত পরিশ্রম করি, ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পাই, সায়েন্টিস্ট হই। কিন্তু আমার সব সাফল্যর মূল লক্ষ্য ছিল মায়াকে ফিরে পাওয়া। রাফির মাধ্যমে যেদিন জানলাম মায়া ওর ভার্সিটির সিনিয়র, আমি নিজেকে আর ধরে রাখতে পারিনি। আমি জানতাম মায়াকে আমি একবার সামনে পেলে আর হাতছাড়া করব না। ও আমার শৈশবের সেই স্বপ্ন, যাকে আমি আজ বাস্তব করতে চলেছি। সাদাব, তুমি কি কখনো ভেবেছো এমন একজনকে পাওয়ার জন্য মানুষ কত নিচে নামতে পারে? আমি মায়াকে পাওয়ার জন্য নিজের আত্মা পর্যন্ত বিক্রি করতে রাজি। তুমি হয়তো ভাবছো আমি পাগল, কিন্তু আমার এই পাগলামির পেছনে এক বিশাল দীর্ঘশ্বাসের ইতিহাস লুকিয়ে আছে। মায়া এখন আমার সামনে, আমার ঘরে, আর আমি ওকে কোনোভাবেই আর কারো হতে দেব না। কালকের দিনটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। সাদাফ কোনো কথা খুঁজে পায় না। মাহিরের এই অদম্য জেদ আর অন্ধ ভালোবাসা তাকেও যেন আতঙ্কিত করে তোলে। মাহির আবার মদের বোতলে চুমুক দেয়। সাদাফ কৌতূহল নিয়ে প্রশ্ন করে মাহিরকে, তারপর কি হলো স্যার? তারপর লয়ার আঙ্কেলের সাহায্যে আমি আমেরিকায় চলে যাই। সেখানে সবার সঙ্গে পড়াশোনার পাল্লায় দেওয়া খুব কঠিন হয়ে দাঁড়ায় আমার জন্য। কারণ পড়ার সময়, খাওয়ার সময়, ঘুমের সময়, এমনকি সবসময় আমার বাবা মা আর মায়ের মিষ্টি মুখটাই আমার চোখের সামনে ভেসে ওঠে। আমি প্রতিনিয়ত ভাবি এমনটা কেন হলো আমার সঙ্গে? কেন আমার জীবনের সব সুখগুলো এভাবে ধুলোয় মিশে গেল? আস্তে আস্তে ওর বাবার সেই অপমানজনক কথাগুলো স্মরণ করি বা আমাকে মনে করি। আমি নতুন উদ্যমে তখন চলতে শুরু করি। প্রথম প্রথম পড়াশোনায় মন না বসলেও একটা সময় পর পড়াশোনার প্রতি এক অদ্ভুত ভালোবাসা সৃষ্টি হয়ে যায় আমার। আস্তে আস্তে আমি সব জায়গায় টপার হতে থাকি। যখন আমি টিনেজ পার করি তখন মায়াকে আরও ভীষণভাবে মনে হতে থাকে। সব সময় ভাবতাম কেমন হয়েছে দেখতে আমার মায়াপরীটা, কিন্তু তখনই ওর বাবার সে কথাগুলো কানে বাজতো। আমি ভীষণ জেদি মানুষ। ওই অপমানগুলোর জন্য জেদ করে মায়াটাকেও বিয়ে করব বলে আমি আরও কঠোরভাবে পড়াশোনা শুরু করি। তারপর কলেজে টপার হয়ে
হার্ভার্ড ইউনিভার্সিটির ভর্তির সুযোগ পাই। সেখানেও টপার হই, ডক্টরেট ডিগ্রি অর্জন করি। আমেরিকার ন্যাশনাল ল্যাবে 2 বছর টানা থাকার পর আমি দেশে আসি মায়াকে পাওয়ার উদ্দেশ্যে, কিন্তু খোঁজ করার পর ওকে কোথাও খুঁজে পাইনি। দেশে ফিরে চাকরি পেতে একদিনের সময় লাগেনি আমার, কারণ আমার ডক্টরেট ডিগ্রিটা অনেক শক্তিশালী। প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত যে কিনা হার্ভার্ডের টপার, এই জন্য সবাই চেনে আমাকে। আর এখন তো আমার কাছে পর্যাপ্ত টাকা ও সম্মান আছে। আমি প্রথমে ভেবেছিলাম মায়াকে বিয়ে করব ওর বাবা মায়ের অনুপস্থিতিতে, কিন্তু এখন আমি চাই ওনাদের সামনেই বিয়ে করতে। খালিদ চৌধুরী, মিডিয়া, হাজারো জনগণ সবার উপস্থিতিতেই বিয়েটা করব আমি। স্যার, আমি খুব খুশি যে আপনি ওনাকে মাফ করে দিয়েছেন। আসলে ওনারও তো দোষ ছিল না। উনি তো পরিস্থিতির শিকার হয়ে নিজের মেয়ের ভালো দিকটাই চেয়েছিলেন। উনি তো আর জানতেন না আপনি বাংলাদেশের এত বড় বিজ্ঞানী হবেন। আমার মতে উনি মাফ করে দেওয়াই উচিত স্যার। তার মানে তুমি বলছো প্রতিশোধ নেওয়াটা ঠিক হবে না? আমি ওনাকে মাফ করে দেব। তুমি কি আসলেই মনে করো উনি মাফ পাওয়ার যোগ্য? আমার এত বছরের কষ্টের কথা কি তুমি ভুলে গেছো? জি স্যার, কারণ আপনার সবচেয়ে বড় শত্রু তো আপনার সেই আঙ্কেল, যে আপনার বাবার সম্পত্তি দখল করেছিল। আর আপনি তো তার থেকে সব কিছু নিয়ে তাকে আবারও আগের জায়গায় বসিয়েছেন। আপনার উচিত মায়ার বাবাকে মাফ করে দিয়ে তাকে আবারও একটা সুযোগ দেওয়া, আর ওনার সম্মতিতেই মায়াকে বিয়ে করে বাকিটা জীবন সুখে থাকা। বাবা মায়ের দোয়া ছাড়া তো কেউ বড় হতে পারে না। আপনার আসল বাবা মা না থাকলেও শ্বশুর খালিদ আর শাশুড়ি মিতা মা তো আছেনই। তাদের দোয়া ছাড়া আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু কোনো কিন্তু না স্যার, আপনি খালিদ চৌধুরী ওই কথাটার পজিটিভ দিকটা দেখুন। উনি যদি ওভাবে না বলতেন তবে কি আপনি আজ এত সুনাম এত কিছু অর্জন করতে পারতেন? ওনাকেও তো ক্রেডিট দেওয়া উচিত, তাই না? মাহি সাদাফের কাঁধে হাত রেখে আবেগী হয়ে বলে, তুমি সবসময় আমার পাশে থেকেছো সাদাফ। কখনো বিপদে ছায়ার মতো, আবার কখনো আনন্দে খুলেছার বন্ধুর মতো। তুমি আমার বন্ধু না ভাই, আজ থেকে তুমি আমার ভাই। স্যার, আপনি আমার বড় ভাইয়ের মতো। আমি চাই আপনি সবসময় সুখে থাকুন। ভাই বলো, কালকে আমরা যাচ্ছি খালিদ আঙ্কেলের বাড়িতে। জি ভাইয়া। সকালে ঘুম থেকে উঠেই একটা সারপ্রাইজ পায় মায়া। মাহির নাকি মায়াকে ওর বাবা মার কাছে রেখে আসবে। খবরটা শুনে মায়া ভীষণ খুশি হয়, কিন্তু যতক্ষণ না বাড়িতে পৌঁছাচ্ছে পুরোপুরি বিশ্বাস হচ্ছে না। মাহির এখনও স্পষ্ট করে কিছুই বলেনি কেন তাকে বাড়িতে পাঠাতে হবে। বিয়ের ব্যাপারেও কোনো কথা বলেনি এখনও। মায়া মনে মনে ভাবে, উনি কি সত্যিই আমাকে বিয়ে করতে চান না? যদি এটা সত্যি হয় তবে আমার চেয়ে খুশি আর কেউ হবে না। মাহি নিজ থেকে চিৎকার করে বলে, মায়া, আমি গাইতে অপেক্ষা করছি, তো তাড়াতাড়ি করো। মায়া রেডি হয়ে দ্রুত নিচে নেমে আসে। তারপর মাহিরের দিকে তাকিয়ে বলে, জি আসলাম তো। যেহেতু মাহির তাকে বাবা মায়ের কাছে ফিরিয়ে দিতে চায়, তাই মায়ের মনে আর তেমন রাগ নেই। সবাইকে বিদায় জানিয়ে সে গাড়িতে গিয়ে ওঠে। গাড়ির পিছনের সিটে বসতেই মাহির ভ্রু কুঁচকে বলে, 1 মিনিট, তুমি কি আমাকে ড্রাইভার মনে করছো? মাহিরের এমন প্রশ্নে মায়া বলে, কেন ড্রাইভার মনে হবে কেন? আপনি তো সায়েন্টিস্ট। তা তা তো জানি আমি, ড্রাইভার না। তবে পেছনে বসে কেন? সামনে এসে বসো। মায়া আর কোনো কথা বলে না। সে পিছন থেকে বেরিয়ে সামনের সিটে এসে বসতেই মাহির আবারও বলে, বাড়ি যাওয়ার খুশিতে কি সব ভুলে যাচ্ছ নাকি? কেন, কি করলাম আবার? ওড়না দেখেছো? অর্ধেক বাইরে চলে আছে, আর সিট বেল্টও বাঁধনি। মাহিরের কথায় মায়া লজ্জা পেয়ে বলে, সরি আমি একদম খেয়াল করিনি। থাক, আমি বেঁধে দিচ্ছি। মায়া ওড়নাটা টেনে ভিতরে নিতেই মাহির বলে। মাহির ও মায়ের মধ্যে দূরত্ব কমে আসে। মাহি সিট বেল্ট বাঁধতে ব্যস্ত, আর মায়া এক দৃষ্টিতে মাহিরের মুখের দিকে তাকিয়ে আছে। হুট করে দুজনের চোখাচোখি হতেই মাহির বিদ্যুৎ বেগে ছিটকে সরে যায়। মায়া জোরে নিঃশ্বাস ফেলে বাইরে জানালার দিকে তাকায়। বুকের ভিতরটা তখনও ধড়ফড় করছে। ড্রয়িং রুমের সোফায় বসে আছে মাহির, আর তার ঠিক সামনের সোফায় বসে আছে খালিদ চৌধুরী। কিছু সময় আগেই মায়া আর মাহির এ বাড়িতে এসে পৌঁছেছে।
ডোরবেল বাজতেই মায়ের মা মিতা দরজা খুলে দেয়। দরজার সামনে মায়াকে দেখেই মিতা এক প্রকার অবাক হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে দৌড়ে আসে। মায়া কোনো কথা না বলেই তার মাকে জড়িয়ে ধরে। আজ 6 দিন পর মিতা তার সন্তানকে দেখছে। মা তো এমনই হয়, সন্তানকে কাছে পেলে ছাড়তেই চান না, হাজার হোক নারীর টান বলে কথা। মিতা মায়াকে জড়িয়ে ধরে বলে, মায়া, মামুনি আমার, কোথায় ছিলি তুই এতদিন? তুই জানিস তোকে ছাড়া আমার দিনগুলো কেমন কাটছিল? কত জায়গাতে তোকে খুঁজেছি, কত কি করেছি। তোর বন্ধু বান্ধবী ভার্সিটি সব এক এক করে ফেলেছি আমি। তোর তোর বাবা, আর তোকে পাইনি কোথাও। মনে হয়েছিল যেন তুই পানিতে ডুবে গেছিস। তোর বাবাও সেখানে জেলে ডেকে তোকে খুঁজেছে, পাইনি কোথাও। মিতা এক নাগাড়ে কথাগুলো বলতে থাকে। মিতা তার মাকে পেয়ে আরও জোরে কাঁদে। মায়া বলে, চিন্তা নেই মা, ফিরে এসেছি, আমার কিচ্ছু হয়নি। দেখছো না আমি একদম সুস্থ আছি। তুই ছিলি কোথায় ছিলি তুই? আর এই ছেলেটাকে মুখ কেমন চেনা চেনা লাগছে। মায়া নিজেকে ছাড়িয়ে নেয় ওর মায়ের থেকে। তারপর মাহিরের দিকে তাকিয়ে ওর মাকে বলে, আমি কোথায় ছিলাম সেসব আমাকে নয়, তুমি বরং মাহিরের মুখ থেকেই শোনো। ও কোথায় নিয়ে গেছিল আমাকে? সেই নিয়ে গিয়েছিল ওর বাড়িতে। সালাম নেবেন আন্টি, কেমন আছেন? ভালো, কিন্তু কে তুমি? ভিতরে আসতে বলবেন না? সব কথা কি বাইরে থেকেই বলবো? ভিতরে এসো, আমি ওর বাবাকে ডাকছি। তা মিতা মাহিরকে দেখে কিছুটা অবাক হয়ে যায়, সেটা তার চেহারার অভিব্যক্তি দেখে বোঝা যায়। এরপর মাহির, মায়া আর মিতা ঘরে আসে। মিতা তার বাবাকে ডাকতে যায়। কিছু সময় পর খালিদ আসে সেখানে। সবাই মাহিরের দিকে তাকিয়ে আছে। মায়াকে জড়িয়ে ধরে খালিদ কেঁদে ফেলেছিল। মায়ের অনুপস্থিতিতে এই কয়েকটা দিন যে তারা কত বাজেভাবে কাটিয়েছে তা তাদের বিধ্বস্ত চেহারা দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে। মায়াকে দেখেই খালিদ চৌধুরী তার আবেগ ধরে রাখতে পারেনি। মায়াও কি কম কষ্ট পেয়েছে? সেও বাবাকে পেয়ে দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে শুরু করে। কোথায় ছিলে তুমি মামনি? তুমি কি জানো আমি মেয়েটাকে নিয়ে তোমার কত খোঁজ করেছি? শেষে কোথাও না পেয়ে পুলিশকে জানিয়েছি, তারাও খোঁজ করেছে। ট্যুর থেকে সবাই ফিরে এলো, কিন্তু তুমি ফিরলে না। সবাই কত চিন্তায় ছিল, তুমি কি তা জানো? মেধা বলেছিল একটা ছেলে তোমার বিষয়ে খোঁজ নিয়েছে, কিন্তু সে কে জানে না কেউ। তোমার চিন্তায় খাবার দাবার অফ হয়ে গেছে মা। কেঁদো না বাবা, আমি ফিরে এসেছি। আমি জানি তো বাপি তুমি কতটা কষ্ট পাচ্ছিলে। প্রতি মুহূর্ত তোমাদের মিস করেছি। তবে ওই যে সোফাতে যে ছেলেটা বসে আছে, উনি তোমাকে সব বলবেন। উনি আমাকে ওনার সাথে নিয়ে গিয়েছিলেন। খালিদ চৌধুরী মাহিরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। মাহির তখন শুকনো হাসি দিয়ে পরিস্থিতির ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে। খালিদ চৌধুরী মাহিরকে বসতে বলে এবং এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে মিতার উদ্দেশ্যে বলে, মিতা, ওর জন্য কফি নিয়ে এসো। আর মায়া মামনি, তুমি কি মেয়েদার সঙ্গে কথা বলবে না? ছাদে যাও, মেয়েদাকে পাবে। ও তোমার জন্য খুব চিন্তিত ছিল। যাও, দেখা করে এসো। ও আমাদের বাড়িতেই আসে, তোমার জন্য সেও পাগল প্রায়। আচ্ছা তাহলে তোমরা কথা বলো, আমি যাই। আমি তো ওর কথা ভুলেই গেছি। আমি আসছি বাবা। মায়া মাহিরের দিকে এক পলক তাকিয়ে দৌড়ে চলে যায় সিঁড়ি দিয়ে। মায়া চলে যাওয়ার পর ড্রয়িং রুমে এক গভীর নিস্তব্ধতা নেমে আসে। খালিদ চৌধুরী মাহিরের দিকে তাকিয়ে প্রশ্ন করে, কেমন আছো মাহির? আপনি কেমন আছেন? আমাকে চিনতে পারছেন তাহলে? তুমি কি আমার মেয়েকে আমার থেকে দূরে সরিয়ে দিয়ে এখন এই প্রশ্ন করার সাহস দেখাচ্ছ? আমি কেমন আছি সেটা তোমার বোধ করি বলতে হবে না। আমার থেকে মাইকে দূরে সরিয়ে দিয়ে আপনি যখন আমাকে দূরে ঠেলে দিয়েছিলেন, তখন কি একবারও ভেবেছিলেন আমি কেমন আছি? আমার প্রতি আপনার সেদিনের সেই নিষ্ঠুর কথাগুলো কি মনে আছে আপনার? আমি তো ভুলিনি আঙ্কেল। সবসময় মনে হয়েছে মরে যাব, কিন্তু আমি ফিরে এসেছি। আর এবার সবচাইতে বড় মানুষ হয়ে এসেছি। খালিদ চৌধুরী কিছু বলে না, কেবল মাহিরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। নীরবতা ভেঙে সে প্রশ্ন করে, অনেক উন্নতি করেছো দেখছি। যাই হোক, মায়া তোমার কাছে ছিল তো আমাদের জানাওনি কেন? কোথায় পেয়েছো তুমি ওকে? তাকে তো খুঁজে পাওয়ার কথা না? আমি তো সব পাল্টা নতুন শহরে এসে থাকতাম। আপনার কথার ধার তো ছোটবেলা থেকে খুব তীক্ষ্ণ ছিল আঙ্কেল, সেটা কি করে ভুলবো বলুন? আর আপনার সেই কঠোর কথা জোরেই আজ আমি এত দূর আসতে পেরেছি। এই জন্য ধন্যবাদ দিলেও কম হবে। আর মায়াকে যেখানেই পায় না কেন, সেটা আপনার জানার প্রয়োজন নেই। অবশেষে সে যে সামনে এসেছি, এটাই বড় কথা।
খালিদ চৌধুরী মাহিরের এই খুঁজে দেওয়া কথায় কোনো উত্তর খুঁজে পায় না। তাকে কিছুটা অপ্রস্তুত দেখে মাহির নিজেই কথা এগিয়ে নেয়। যখন মায়াকে দেখে চিনতে পারি আপনার চেহারার স্রোতে বড্ড মিল তার, ভাবছিলাম তাকে ফলো করে আপনার বাড়িতে আসবো, কিন্তু পরে ভাবলাম মায়াকে তুলে নিয়ে বিয়ে করে আপনাকে শিক্ষা দেব। তাই মায়াকে আমি কিডন্যাপ করেছিলাম সেন্ট মার্টিনের ট্যুরে। গত 6 দিন ধরে মায়া আমার কাছে বন্ধু ছিল। ভাববেন না বাজে কিছু করেছি, আমি এমন না সেটা জানেনি। আমার সাথে অন্যায় যা করেছেন তার প্রতিশোধ চাইলে মায়ের উপর দিয়ে নিতে পারি, কিন্তু নিইনি। তাহলে আপনার সাথে আমার পার্থক্য থাকতো না, অমানুষ অনুভব হতো। মাহিরের কথা শুনে খালিদ মাথা নিচু করে থাকে। এভাবে কথা শোনাবে মাহির সে প্রস্তুত ছিল না। কথা যেন খুঁজেই পাচ্ছে না সে। কোনো রকমে বলে, তুমি কি বলছো এসব? সত্যি আমার মেয়ে ঠিক আছে তো? হ্যাঁ, ঠিকই শুনেছ, সব ঠিক আছে। মায়াকে দেখতে অনেকটা আপনার মতো বললাম তো, তাই আমি সন্দেহ করেছিলাম। পরে দেখি আমার সন্দেহ একদম ঠিক। তখনই আমি ওকে কিডন্যাপ করে বন্দি করে রাখি আর পরিকল্পনা করে আপনাদের না জানিয়ে ওকে বিয়ে করব। এতে ছোটোবেলায় সেই প্রতিশোধটাও নেওয়া হতো, কিন্তু পরে ভাবলাম এটা করলে আমি আমার হবু শ্বশুর শাশুড়ি আর নিজের হবু স্ত্রীর কাছে ভিলেন হয়ে যাব। তাই সেই পরিকল্পনা বদলে ফেললাম। এজন্য যার মেয়ে তাকে ফেরত দিয়ে গেলাম। এখন ভাবুন কি করবেন। শোনো মাহির, ছোটবেলায় সেই ঘটনা তোমার মতো কতটা প্রভাব ফেলেছে তা আমি জানি না। আমি শুধু এইটুকু জানি, তোমাকে যদি মায়ের কাছ থেকে না সরাতাম তবে তুমি কখনোই জীবনে সফল হতে পারতে না। তুমি তখন মায়ের প্রেমে এতটাই পাগল ছিলে যে নিজের কোনো অস্তিত্বই খুঁজে পাচ্ছিলে না। তখন সদ্য তোমার বাবা মারা গেছে। তোমার এক চাচা তোমাদের সম্পত্তি দখল করে নিয়েছিল। ভাবছিলে আমি করেছি সেটা, কিন্তু না, আমি করিনি মাহির এসব। আর তুমি তখন মায়া ছাড়া কিছুই বুঝতে চাইছিলে না। তোমার না ছিল নিজের প্রতি কোনো টান, না ছিল কোনো যত্ন। তোমার ভবিষ্যতের কথা ভেবে আমি সেদিন তোমাকে কঠোর হতে বাধ্য হয়েছিলাম। তোমার নামে যে অ্যাকাউন্ট আছে আর সেখানে যে মোটা অঙ্কের টাকা আছে তা আমার জানা ছিল, কিন্তু টাকা থাকা বড় কথা নয়। বড় কথা হলো তোমার তখন কোনো সুরক্ষা ছিল না। তোমার সঙ্গে থাকলে মায়ের জীবনের ঝুঁকিও অনেক বেড়ে যেত। আমি জানি সেই সময়টা তোমার জন্য খুব কষ্টের ছিল, কিন্তু আমি এটাও জানতাম আমার কথা ভেবেই তুমি জীবনে অনেক নাম করবে। নিজেকে তুমি ততটাই প্রস্তুত করবে যতটা হলে আমার মুখোমুখি দাঁড়িয়ে তুমি একদিন বুক ফুলে বলবে, আমার আমানত আমাকে ফিরিয়ে দিন। যখন তুমি বিদেশে পড়াশোনা করতে চলে গেলে, তারপর থেকে আমি তোমার ব্যাপারে খোঁজ খবর রাখা শুরু করি তোমার লয়ারের মাধ্যমে। যখন জানতে পারি তুমি সায়েন্টিস্ট হয়েছ, আমার তখন এটা মনে হয়েছিল মায়ের চেয়ে যোগ্য সঙ্গী তোমার জন্য আর কেউ হতে পারে না। আমি জানতাম একদম তুমি ঠিক মায়াকে চাইতে আসবে আমার কাছে, কিন্তু ভাবিনি আমার ওপর রাগ করে তুমি ওকে তুলে নিয়ে বিয়ে করার কথা ভাববে। মাহির অবাক হয়ে শোনে। সে ভেবেছিল খালিদ চৌধুরী তাকে দেখে শকড হবে, কিন্তু উল্টো তার নিজেরই পায়ের তলার মাটি সরে যাওয়ার অবস্থা হয়েছে। সে ভাবে এত বছর সে ভুল মানুষের উপর ঘৃণা জমিয়ে রেখেছিল। এমন সময় মিতা কফি হাতে ঘরে প্রবেশ করলো, তার চোখে পানি। তাহলে এটাই আমাদের মাহির? মিতা কফির কাপ টেবিলে নামিয়ে মাহিরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মাহির মিতার দিকে তাকাতেই মিতার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। খালিদ চৌধুরী মাথা নিচু করে বলে, হ্যাঁ মিতা, এ আমাদের মাহির, বিশ্বসেরা সায়েন্টিস্ট ডক্টর মাহির চৌধুরী, আমার কলিজার বন্ধু নাহিদ চৌধুরীর ছেলে। মাহির স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকে। এত বছরে জমে থাকা সব ক্ষোভ যেন এক নিমেষেই ধুয়ে মুছে যায়। সে বুঝতে পারে খালিদ চৌধুরী কঠোরতার আড়ালে লুকিয়েছিল এক অমোঘ আশীর্বাদ, যা তাকে আজকের এই মাহির হতে সাহায্য করেছে। মিতা বেগম মাহিরের দিকে তাকিয়ে থেকে তারপর বলে, সেদিন আমি কিছুই বলতে পারিনি বাবা। তোমার মা বাবা অ্যাক্সিডেন্টে মারা গেল, তোমার অবস্থাও খারাপ হয়। তখন প্রথম কয়েক বছর তোমাকে আমাদের কাছে রাখছিলাম। তোমার বয়স যখন 10 হয় তখন মায়ের বাবা এই চরম সিদ্ধান্ত নেয়, তোমার পরিচয়হীন গরিব ছোটলোক বলে অপমান করে বাড়ি থেকে বের করে দেয়। তুমি তবুও যেতে চাইছিলে না, মায়েকে জড়িয়ে ধরে রেখেছিলে। তোমাকে তখন বলা হয়েছিল তোমার বাবার সব কিছু আমরা নিয়ে নিয়েছি, তাই তোমার কিছু নেই, তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেব না। এরপর তুমি চলে গেলে, তোমাকে আমি খুঁজেছিলাম, কিন্তু সেভাবে জানতাম না যে তোমার ব্যাপারে মায়ের বাবা খোঁজ খবর রাখছে। তোমার উকিল আঙ্কেল তোমাকে
পড়াশোনাতে হেল্প করেনি, বরং তোমার আঙ্কেলই করেছে। তোমার অ্যাকাউন্টে প্রতি মাসে তিনি টাকা পাঠাতো। তুমি ছোটবেলা থেকে অনেক কষ্ট করেছো। তোমাকে যখন তোমার আঙ্কেল অপমান করেছিল, আমি কিছু বলতে পারিনি। তোমাকে ওভাবে চলে যেতে হয়েছিল বাবা। আমাকে ক্ষমা করে দিও। আমি আটকাতে চেয়েছিলাম। সেদিন মাহিরের আব্বু আমাকে শক্ত হতে বলেছিল, আর এটাও বলেছিল ও আবার ফিরবে, তবে নিজেকে যোগ্য করে। ভাবতে পারছি না এত দেরি করে কেন এলে। আর এসবের জন্য মাহির আমার মেয়েকে তুলে নিয়ে গিয়েছিল মিতা। কি? কেন? তুমি এসে চাইলেই তো মাইকে পেতে। মাহির কি বলবে ভাষাই খুঁজে পাচ্ছে না আর। তার হবু শ্বশুর এত কিছু আগাম ভেবে রেখেছে, অথচ সে খালিদ চৌধুরীকে কত ভুল বুঝেছে। কি বলবে কিছুই বুঝতে পারছে না সে। মিতা এবং খালিদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে মাহির। খালিদ চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করে, মাহির, মায়া তোমার অধিকার। তোমাকে অনেক দূরে রেখেছি ওর থেকে। আমাকে ক্ষমা করে দাও বাবা। দেখো, আমরা চাই তুমি সসম্মানে মেয়েকে বিয়ে করো। আর আমাদের ভুল বুঝো না, কারণ আমরা যা করেছি তোমাদের দুজনের ভালোর জন্য করেছি। মায়া আজও তোমাকে মনে করে কাঁদে। হয়তো সে এখনও তোমাকে ঠিকভাবে চিনতে পারছে না, তবে তুমি ওকে মনে করালেই তবে তার সব মনে পড়বে। আমরা ওকে বুঝিয়ে রেখেছি আবরার ফিরবে। আমাদের তো অনেক বয়স হলো, এবার তুমি তোমার আমানতকে সামলাও। তোমার নাম মাহির হিসাবে তো আমরা ডাকতাম না, আবরার বলেই ডাকতাম। মায়া সেই নামটাই চেনে। খালিদ চৌধুরীর কথায় মাহিরের চোখ দিয়ে পানি বেরিয়ে আসে। সে ভেবেছিল খালিদ চৌধুরীকে রাজি করাতে না পারলে জোর করে মায়াকে বিয়ে করবে, কিন্তু তার এতদিনের ভুল ধারণা 1 মিনিটেই শেষ করে দিল তার হবু শ্বশুর খালিদ চৌধুরী। আর ভুল করেছে মায়াকে ওভাবে তুলে নিয়ে যে মনে হচ্ছে নিজের মাথায় সে নিজেই বাড়ি মেরেছে। কি হলো? কি ভাবছো? মাফ করবে না তোমার এই আঙ্কেলকে? মায়াকে বিয়ে করবে না? আমাকে মাফ করবেন আঙ্কেল, আমি অনেক ভুলের ভিতরে ছিলাম। ছোটবেলা থেকে আপনার প্রতি একটা খারাপ ধারণা তৈরি হয়েছিল আঙ্কেল, আজ আমি তা বুঝতে পেরেছি। বিশ্বাস করুন, ছোটবেলা থেকে মায়াকে আমি এখনও ভালোবাসি, অনেক বেশি। আমাকে মাফ করে দিন। মাফ করব, কিন্তু কেন? মাফ তো আমাদের চাওয়া উচিত। তোমার সাথে ছোটবেলাতে অন্যায় করেছি, মাফ চাইতে হবে না। না না, আমি মায়াকে বিয়ে করতে চাই, এবং সেটা আপনাদের সামনেই, আপনাদের সম্মতি আর দোয়া নিয়ে। আমি তো আমার অন্যায়ের জন্য সরি বলছি। আমি আপনাদের সম্পর্কে অনেক উল্টাপাল্টা ধারণা রেখেছিলাম। সরি আঙ্কেল, এমনটা আর হবে না। সরি বলছো কেন? তোমার জায়গায় থাকলে আমি হয়তো এটাই করতাম মাহির। আমি চাইতাম আমার বন্ধুর ছেলে বড় হোক, আমার মায়ের যোগ্য হোক, কিন্তু ছোটবেলায় তেমন কোনো লক্ষণ খুঁজে পাইনি তোমার মধ্যে। এর জন্য তোমার ওপর কঠিন হয়েছিলাম। তোমরা ভালো থেকো, এটাই আমার চাওয়া ছিল। ওপরে যতই শক্ত হয় না কেন, আমারও কষ্ট হতো। আঙ্কেল, আপনারা চাইলে আমি পরশুই মায়াকে নিজের স্ত্রীর সম্মান দিতে চাই, কিন্তু তার আগে মায়াকে জানাবেন না যে আমি আবরার। আমাকে সে একেবারে বিয়ের পর চিনো। আচ্ছা বাবা, তুমি যা বলে। বিয়ে যত দ্রুত হোক সেটাই ভালো। আমাদের চাওয়া তো এটাই। আর মায়া তো তোমারই ছিল। তোমার যেদিন যখন ইচ্ছে, যেভাবে ইচ্ছে নিয়ে যাবে। তুমি ওকে স্ত্রীর সম্মান দিতে চাও, এটা ভালো। আমাদের কোনো আপত্তি নেই। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ সো মাচ। আজ আমাকে যেতে হবে, ল্যাবে কাজ আছে। আর হ্যাঁ, আবার বলছি, মায়াকে আমার এই পরিচয়টা বলবেন না, কারণ ওকে সময় হলে আমি নিজেই সবটা বলবো। মাহির উঠে দাঁড়ায়, তাকিয়ে দেখে মেধার মায়া সিঁড়ি দিয়ে নামছে। ওর মা বাবা কাঁদছিল, মাহিরও কাঁদছিল, সেটা দেখেছেও। তবে মাহির যখন উঠে বলল সময় হলে সব বলবো, তখন মায়া জাস্ট এতটুকুই শুনতে পেরেছে। তখনই মায়া প্রশ্ন করে, সময় হলে কি বলবে? আবার বলবো তো? মায়ের কথাই সবাই একে অপরের দিকে তাকাতে থাকে। মাহির, খালিদ চৌধুরী এবং মিতা বেগম সবাই বিব্রত বোধ করে। মায়া আবার বলে, কি ব্যাপার, তোমরা একে অপরের দিকে তাকাচ্ছ কেন? আর কি নিয়ে কথা বলছো তোমরা? সময় হলে কি বলবে আমাকে? কাঁদছো কেন তোমরা? আর ওই ছেলেটার সাথে এত কথা কেন বলছো? পুলিশে দাও ওকে। আমাকে তুলে নিয়ে আটকে রেখেছিল, যদিও অনেক কেয়ার করেছে, তবু শাস্তি পেতে হবে। শাস্তি তো ওকে পেতেই হবে রে মা। সত্যি? কি শাস্তি বাবা? এমন শাস্তি দিব ও সারা জীবন বুঝবে পাগল সামলাতে কষ্ট কি। মানে? তোর সাথে মাহিরের বিয়ে ঠিক করেছি, আর এতক্ষণ ওর সাথে মানে তোমাদের বিয়ের ব্যাপারে কথা হচ্ছিল। বিয়ে? আমার বিয়ে ওনার সাথে? মানে কি?
মাহির এক চিলতে হাসি দিয়ে মায়ের দিকে তাকায়, তারপর খালিদ চৌধুরীর উদ্দেশ্যে বলে, ঠিক আছে আঙ্কেল, আপনি আপনার মেয়ের সঙ্গে কথা বলুন, আমি আসি। আমি তাহলে সেইভাবে ব্যবস্থা করে জানাচ্ছি। হ্যাঁ বাবা, সাবধানে যাও। মায়া অবাক হয়, ওর বাবার মতো লোক ওই বখাটে গুন্ডা ছেলের সাথে এমন ভালোভাবে কথা বলছে কেন? মায়া অবাক হয়ে তাকিয়ে আছে তাদের দিকে, আর মাহির কোনো কথা না বলে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। মাহিরের এই অভ্যেসটা মায়ের ভীষণ বিরক্ত লাগে। সে পুরো কথা না বলেই চলে যায়। মায়া এবার তার বাবা আর মার দিকে তাকিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে বলে, মায়া মামনি, পরশু তোমার আর মাহিরের বিয়ে ধুমধাম করে অনুষ্ঠান হবে, নিজেকে প্রিপেয়ার করে নাও। আমি জানি তোমাদের ব্যাপারে সবটা। মানে কি? লোকটার থেকে সবটা শোনার পরেও তোমরা আমাকে ওনার সঙ্গে বিয়ে দিতে চাও? সবচেয়ে বড় কথা, আমার জীবনে যে আরেকজন আছে সেটা কি তোমাদের মাথায় আছে? তোমরা তো জানোই আমি আমি জুবাইরকে পছন্দ করি। আমি তাকে ছাড়া বিয়ে করব না। আর যে ছেলে তোমাদের মেয়েকে তুলে নিয়ে গেছে তার সাথে কিভাবে পারলে বিয়ে ঠিক করতে? দেখো মায়া, সবটা শোনার পরই আমি আর তোমার মা ডিসাইড করলাম তোমাদের বিয়ে হবে, এবং সেটা আমাদের উপস্থিতিতে ধুমধাম করে। আর তুমি যার জন্য অপেক্ষা করছো সে আর ফিরে আসবে না মায়া, ভুলে যেও না সে তোমাকে ছেড়ে চলে গেছে। এখন সবটা ভুলে ভবিষ্যৎ চিন্তা করো। এখন থেকে যা ভাবার মাহিরকে নিয়েই ভাববে, কারণ ওর সঙ্গে তোমার বিয়ে হচ্ছে। 6 দিন কোনো ছেলের সাথে রাত কাটিয়ে আসলে মানুষ কি ভাববে? আমার কি মান সম্মান আছে নাকি? তাই বিয়ে মাহিরকেই করতে হবে, টোটাল অ্যান্ড ফাইনাল। মিতা ও খালিদ চৌধুরী ঘর থেকে বেরিয়ে যেতে উদ্ধত হলে মায়া চিৎকার করে ওঠে, আরে ভাবি, আম্মা কোথায় যাচ্ছ? আমার কথাটা শোনো। আমি ওকে ভুলতে পারবো না। এই বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। দরকার হলে এবার আমি পালাবো নিজ থেকে, তবুও বিয়ে করবো না। সে সাহস তুমি ভুলেও করো না মায়া। তাহলে আমি ভাববো তুমি আমার মেয়ে নাও। আমার কথাই চূড়ান্ত, মাহিরকে বিয়ে তোমার করতেই হবে মায়া। এর কোনো নড়চড়া হবে না। কথা যখন আমি দিয়েছি তখন আর কারো কথা থাকবে না। মায়া হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। সে ভাবতে থাকে, একটু আগে সে ভেবেছিল মায়ের বাবা কিডন্যাপ করার কথা শুনে মাহিরের উপর রেগে যাবে, কিন্তু এখন উল্টো তারা ওর সঙ্গে বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে কেন? মায়া মাহিরের উপর রাগে এবং অভিমানে গুমড়ে মরে। মাহির কি আসলে মাকে এতটাই ভালোবাসে যে তার পরিবারকে নিজের পক্ষে টেনে নিয়েছে? মায়া মাহিরের সেই রহস্যময় ব্যক্তিত্ব আর তার সায়েন্টিস্ট পরিচয় নিয়ে নতুন করে ভাবতে শুরু করে। খালিদ চৌধুরী ও মিতা বেগমের ঘর থেকে বেরিয়ে আসার পর মায়ের পায়ের তলার মাটি যেন সরে যায়। তার কান দিয়ে ঘরের ভিতরকার সেই নিষ্ঠুর রায় মাহিরের সঙ্গে বিয়ে হচ্ছে, টোটাল অ্যান্ড ফাইনাল প্রতিধ্বনি হয়ে বারবার আসছে। বাবা মায়ের এই সিদ্ধান্ত মেনে নেওয়া তার পক্ষে অসম্ভব। সে ধীর পায়ে নিজের রুমে এসে দরজা বন্ধ করে দেয়। চোখের পানি আর ধরে রাখা সম্ভব হয় না। বিছানায় মুখ গুজে সে অঝরে কাঁদতে থাকে। তার বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। সে যে মানুষটিকে মনে প্রাণে ভালোবাসে, যার জন্য সে আজও অপেক্ষা করে আছে, সেই জুবাইরের স্মৃতি তার অস্তিত্বের সঙ্গে মিশে আছে। মায়া জানে না যে মাহিরের সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছে সে মাহিরই আসলে তার প্রিয় জুবাইর। কিছুক্ষণ পর দরজায় কড়া নাড়ার শব্দ হয়। মেধা এসেছে। মায়া দরজা খুলে তাকে জড়িয়ে ধরে আবারও কান্নায় ভেঙে পড়ে। কি হলো? শুনলাম তোর মন খারাপ। জানিস মিতা, আমার পৃথিবীটা এক নিমিষেই শেষ হয়ে গেল। ভাবি মাম্মা কি করে পারলো এমন সিদ্ধান্ত নিতে? আমি কি করে জুবাইরকে ভুলে অন্য কাউকে বিয়ে করব? তুই তো জানিস আমি কখনো কোনো ছেলেকে ভালোবাসিনি, কথা ঠিকমতো বলিনি, কারণ জুবাইরের জন্য। তোকে তো ওর কত গল্প শুনিয়েছি। তুই তো জানিস জুবাইর আমার থেকে 2 বছরের জুনিয়র ছিল। ও আমার জীবনের সবটুকু জুড়ে আছে। মনে আছে সে দিনটার কথা? আমরা একবার একটা পুরনো গোডাউনের ভেতরে ঢুকে পড়েছিলাম লুকোচুরি খেলতে গিয়ে। অন্ধকার সেই গোডাউনে আমরা আটকে পড়েছিলাম। ও ইচ্ছাকৃতভাবে আমার সঙ্গে মজা করছিল, বারবার ডাকলেও কোনো সাড়া দিচ্ছিল না। আমি এত চিৎকার করে মানা করলাম মুখ বন্ধ রাখতে, কিন্তু ও শোনেইনি। শেষে ভয়ে আর উত্তেজনায় আমিও ভুল করে ওকে চুমু খেয়েছিলাম। সেই স্মৃতিগুলো আজও আমাকে তাড়া করে বেড়ায়। আমি কি করে মাহিরকে বিয়ে করবো? মেধা, তুই আমাকে বাঁচা, কিছু একটা কর প্লিজ। মেধা মায়ের পিঠে হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করে। তুই প্লিজ কাঁদিস না মায়া, আমি কিছু একটা ভাবছি, কিন্তু অবস্থা তো খুব জটিল। আঙ্কেল আর আন্টি অনেক কড়া ভাষায় কথা বলেছেন। তারা কোনোভাবেই মাহিরের সঙ্গে বিয়ে থেকে
সরছে না। আমি পারবো না রে, জুবাইরকে আমি এক মুহূর্তের জন্য ভুলতে পারবো না। ও আমার প্রথম প্রেম, আমার প্রথম অনুভূতি। আচ্ছা মায়া, তোর কি জুবাইরের চেহারার কথা মনে আছে? বড় হয়েও এখন দেখতে কেমন হতে পারে, সেটা কি তোর কোনো ধারণা আছে? না, ওর মুখটা একদম স্পষ্ট মনে পড়ছে না, তবে জুবাইরের বুকে একটা বড় দাগ আছে। ছোটবেলায় ওটার সঙ্গে খেলতে গিয়ে আমি ভুল করে ওর বুকে কেটে দিয়েছিলাম। সেই চিহ্নটা ওর কাছে এখনো থাকার কথা। একটা কাজ কর তাহলে, মাহিরকে সরাসরি গিয়ে বল, ওকে বল যে তুই অন্য কাউকে ভালোবাসিস, তুই এই বিয়েতে একদমই রাজি না। দেখ না ও কি বলে। কোনো লাভ হবে না, ওই লোকটা ভীষণ খবিশ। ও আমাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে আছে। ও কোনোভাবেই আমার কথা শুনবে না। ও আমাকে যে কোনো মূল্যে বিয়ে করতেই চায়। আরে তুই একবার গিয়ে তো বল, দেখা করে বললেই তো সব পরিষ্কার হয়ে যাবে। তুই অন্তত তোর পক্ষ থেকে সবটা চেষ্টা করে দেখ। তাছাড়া আঙ্কেল তো ঠিকই বলেছেন, হ্যাঁ এতদিনে জুবাইরের কোনো খোঁজ নাই কেন। ঠিক আছে, তবে আর এভাবে বলিস না, কষ্ট হচ্ছে। মায়া নিরুপায় হয়ে মাথা নাড়ে। সে জানে না এই মাহিরই আসলে সেই জুবাইর কিনা। অন্যদিকে মাহির বাড়িতে ফিরে আসে। তার মনের ভিতর এক অদ্ভুত শান্তি বিরাজ করছে। খালিদ চৌধুরীর সঙ্গে সব ভুল বোঝাবুঝির অবসান হয়েছে, আর মায়াকে পাওয়ার পথ এখন সুগম। বাড়িতে ঢুকেই সে রাফি আর সাদাফকে কাছে ডাকে। সে ওদের দুজনকে জড়িয়ে ধরে হাসি মুখে বলে, তোরা জানিস আমি এতদিন কত বড় ফুল বুঝে চলেছি। আমি ভেবেছিলাম খালিদ আঙ্কেল আর আন্টি আমার জীবনের সবচেয়ে বড় সত্য, কিন্তু আজ সবটা পরিষ্কার হলো। আসলে ওনারা আমার কোনো ক্ষতি চাননি, বরং আমার জীবনের সবচেয়ে বড় সুসময়ের জন্য আমাকে প্রস্তুত করেছেন। ওরা আমার জন্য যা করেছেন তা কোনো বাবা মায়ের চেয়ে কম নয়। স্যার, আপনি বলছেন কি আপনি এত বছর যে ঘৃণা পুষে রেখেছিলেন, তার মানে আঙ্কেল আসলে আপনাকে ভালোবেসেই দূরে সরিয়েছিলেন? হ্যাঁ সাদাব, আমার আর মায়ের বিয়ে হচ্ছে। খালিদ চৌধুরী নিজে মায়ের দায়িত্ব আমার হাতে তুলে দিচ্ছেন। তবে আমি যে জুবাইর এটা মায়া এখনও জানে না, কিন্তু খুব দ্রুতই সে সব জানতে পারবে। আমার জীবনের সবটুকু অন্ধকার যেন আলোয় মুখ দেখছে। সাদাব আর রাফি মাহিরের খুশিতে আনন্দিত হয়ে ওঠে। মাহির তার অতীতের সেই কঠোর দিনগুলোর কথা স্মরণ করে, যখন সে আমেরিকায় ল্যাবে একাকী পড়ে থাকতো, যখন সে রাতের পর রাত না খেয়ে মায়ের স্মৃতি আঁকড়ে ধরত। সব কিছুই আজ অর্থবহ মনে হচ্ছে। মায়া তার জীবনের সেই বসন্ত, যা সে এতদিন ধরে নিখুঁত পরিকল্পনার মাধ্যমে ফিরে পেতে চেয়েছিল। সে মায়াকে কোনোভাবেই আর হারাতে দেবে না। মায়ের ভালোবাসা, তার বিশ্বাস, সব কিছুই মাহির নিজের করে নিতে চাই। মাহিরের দৃঢ় প্রতিজ্ঞা, মায়া তাকে চিনুক আর নাই চিনুক, বিয়ের আসরে যখন সে যাবে তখন মায়ের সব ঘৃণা ভালোবাসা হয়ে ধরা দিবে। মাহির যখন তার বন্ধুদের সঙ্গে মায়াকে নিয়ে নিজেদের ভবিষ্যতের পরিকল্পনা করছে, তখন ওর ফোনে একটা কল আসে। মাহির পকেটে হাত দিয়ে ফোনটা বের করে। স্ক্রিনের দিকে তাকাতেই দেখে একটা অচেনা নাম্বার থেকে কল আসছে। সে কলটি রিসিভ করার জন্য আঙুল বাড়ায়। হ্যালো, কে বলছেন? ফোনের ওপাশ থেকে কোনো সাড়া পাওয়া যায় না, শুধু গভীর দীর্ঘশ্বাসের শব্দ শোনা যায়। মাহির বারবার জিজ্ঞেস করতে থাকে, কিন্তু কেউ কথা বলছে না। মাহির ফোনে অচেনা নাম্বার রিসিভ বাটন টিপে কানের কাছে ফোনটা ধরতেই ওপাশ থেকে ভেসে এলো এক পরিচিত বিষাদ মাখা নারী কণ্ঠ। মাহির মুহূর্তের মধ্যেই স্তব্ধ হয়ে যায়। শুনতে পাচ্ছ? আমি মায়া। মাহির কয়েক সেকেন্ড চুপ করে থাকে। তার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। এই তো সেই কণ্ঠ, যার জন্য সে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেরিয়েছে। সে শান্ত গলার স্বরে বলে, তুমি এখন? তোমার কি কোনো প্রয়োজন ছিল? আমাকে বলতা কি হয়েছে? হ্যাঁ, প্রয়োজন আছে তো। আপনার সাথে দেখা করতে চাই। দেখা করবেন এখন? আমার খুব জরুরি কথা আছে। আমি কালকেই আপনার সাথে দেখা করতে চাই। পার্কে চলে আসবেন, উত্তরা পার্কে। দেখা তো করা যেতেই পারে, কিন্তু তুমি আমার নাম্বার পেলে কোথায়? এত সাহসের পরিচয় তুমি কোথায় পেলে? আপনার অ্যাসিস্ট্যান্ট সাদাফের সাথে আমার বান্ধবী মেধার রিলেশন আছে, তাই ওর থেকে আপনার এই ব্যক্তিগত নাম্বারটা আমি সংগ্রহ করেছি। আমার সাথে দেখা আপনাকে করতেই হবে। মাহির ফোনটা কানে রেখে সাদাফের দিকে তাকালো। সাদাফ মাথা নিচু করে নেয়, তবে মায়ের অস্থিরতা বুঝতে পারে। সে ধীর ও স্থির কণ্ঠে বলে, আচ্ছা, দেখা করবো। আগামীকাল বিকেলে শহরের ওই পার্কটাতে এসো।
তাহলে সেখানেই কথা হবে। হ্যাঁ। মায়া ফোন কেটে দেয়। সে মেধাকে বলে দেখা করবে। মাহির রাজি হয়েছে। পরদিন বিকেলে পার্কের এক কোণে মাহির গিয়ে দেখলো মায়া অনেক আগে এসে বেঞ্চে বসে আছে। মায়া তখনও বুঝে না যে তার সামনে যে মানুষটি মাহির হিসেবে আসছে সে আসলে তার ছোটবেলার জুবাইর। মায়া দু হাতে মুখ ঢেকে নিঃশব্দে কাঁদছে। মাহির আড়াল থেকে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল। মায়ের এই চোখের পানি তার বুকের ভিতরটা যেন দুবনে মুচড়ে দিচ্ছে। সে ধীর পায়ে মায়ের পাশে গিয়ে বসল। মায়া, তুমি কাঁদছো কেন? এতবার তোমাকে বললাম না যে কাঁদলে তোমাকে একদম ভালো লাগে না? আমাকে দেখলে কি তোমার শুধু কান্না পায়? কান্না থামিয়ে বলো, কেন ডাকলে? মায়া তাড়াতাড়ি চোখ মুছে মাহিরের দিকে তাকালো। তার চোখে তখনও অভিমান আর যন্ত্রণার ছাপ। সে জোরে একটা শ্বাস নিয়ে বলল, দেখুন মাহির, আমি সরাসরি কাজের কথায় আসি। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমি জানি আপনি হয়তো আমাকে ভালোবেসে ফেলেছেন। সমুদ্রে যখন আমি ডুবে যাচ্ছিলাম তখন আমাকে বাঁচালেন, তারপরে আমার গালে চুমু খেলেন। হয়তো সেই থেকেই আপনার মনে আমার প্রতি ভালোবাসা জন্মালো। কিন্তু আমার জীবনে অন্য কেউ আছে। আমি জুবাইর নামের একজনকে ভালোবাসি। আপনাকে বিয়ে করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। দয়া করে আপনি আমার জীবন থেকে সরে যান। আমি আপনাকে বিয়ে করব না। প্লিজ, আপনি আমাকে বিয়ে করবেন না। মাহির মায়ের কথাগুলো শুনে ভিতর থেকে চমকে ওঠে। সে এক দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে থাকে। কি বলছো তুমি এসব? কাকে ভালোবাসো? জুবায়ের? এই নামটা আগে কখনো শুনিনি তো। এই জুবায়েরকে? কেন তুমি তাকে এত বেশি আঁকড়ে ধরে আছো? ঠিকানা দাও, ওটাকে তুলে আনবো। মায়া ইমোশনাল হয়ে পড়ে। তার কণ্ঠস্বর কাঁপতে থাকে। জুবাইর আমার ছোটবেলার বন্ধু। হারিয়ে ফেলেছি তাকে। তবে তবে আমরা যখন অনেক ছোট ছিলাম তখন থেকেই ও আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছিল। আমি ওকে ছোট থেকেই ভালোবাসি। আমাদের কত স্মৃতি মনে আছে। আমি আর ও সাইকেলে করে ঘুরতাম, একসাথে খেলতাম, একসাথে বাইরে হাঁটতাম। আমাকে সবসময় জড়িয়ে ধরতো। সেসব স্মৃতিগুলো আমার মনে কোঠায় এখনও টাটকা। আমি কোনোভাবেই জুবাইরকে ছাড়া আর অন্য কাউকে জীবনের অংশ করতেই পারবো না। প্লিজ মাহির, আপনি বোঝার চেষ্টা করুন। আপনি কেন আমার বাবা মাকে ভুল বুঝিয়ে আমাদের বিয়ের সিদ্ধান্ত নিলেন? দয়া করে আমাকে মুক্তি দিন। মাহির মায়ের সব কথা খুব মন দিয়ে শোনে। সে বুঝতে পারে মায়া এখনও তাকে চিনতে পারেনি। মাহির একটু দুষ্টুমি আর রাগের মিশ্রণে মায়ের দিকে তাকিয়ে বলে, সব শুনলাম, কিন্তু আমার ভালোবাসার কি হবে? আমি যে তোমাকে সমুদ্র থেকে ডুবতে ডুবতে বাঁচালাম, তোমার প্রেমে পড়লাম, তোমাকে তুলে নিয়ে আমার বাড়িতে রাখলাম, এসবের কি কোনো মূল্য নেই? আমি যে তোমাকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারছি না। আমিও তো ভালোবাসি মায়া। আমার ভালোবাসায় কি হবে? আমি কি অপরাধ করলাম? মায়ের রাগে গজগজ করে ওঠে। তাই চোখ দিয়ে তখনও পানি গড়িয়ে পড়ছে। প্লিজ বোঝার চেষ্টা করুন। আমি ভালোবাসতে পারবো না আপনাকে। আমি জুবাইরকে ভালোবাসি। আপনি কেন আমার বাবি আর মাম্মাকে বাধ্য করলেন বিয়েতে রাজি হতে? আপনি কি ওদের উপরে কোনো জাদুমন্ত্র করেছেন? তারা কেন আপনার এই অন্যায় আবদার মেনে নিল? আপনি মানলেই হবে। জাদুমন্ত্র কেন করব? আমি তো তোমার বাবা মাকে সত্যিটা বলে দিয়েছি। আমি তাদের বলেছি যে তোমার সাথে আমার সব হয়ে গেছে, তোমার পেটে আমার বাচ্চা আছে। তাকে তুলে নিয়ে রোজ রাতে আমি তার সাথে করেছি। এই কথা শোনার পর তারা কি রাজি না হয়ে উপায় আছে বলো? তাছাড়া আমি তাদের বলেছি তুমি যদি অন্য কারোর সাথে বিয়ে করতে যাও তবে আমি সারা দুনিয়ার সামনে প্রমাণ করে দেব যে তুমি আমার সাথে রাত কাটিয়েছ। ব্যাস, এরপরেই তোমার বাবা মা ভয়ে রাজি হয়ে গেল। মায়ের রাগে উত্তপ্ত হয়ে ওঠে। সে চিৎকার করে বলে, আপনি এত খারাপ মানুষ কি করে পারলেন আপনি আমার বাবা মাকে এমন মিথ্যে কথা বলতে? আমি আপনাকে ঘৃণা করি। আপনি একটা জঘন্য মানুষ। আমার জুবাইর এমন ছিল না। ও আমার খুব ভালো বন্ধু ছিল। আর আপনি তো আমাকে জিম্মি করে সব পেতে চেয়েছেন। এত খারাপ একটা মানুষ আমি কিভাবে বিয়ে করব? মাহির মায়ের রাগান্বিত রূপ দেখে অদ্ভুত এক শান্তি পায়। সে জানে মায়া তার উপর রাগ করছে, কিন্তু মাহির ঠিকই জানে যে মায়া যাকে জুবাইর বলে এখনও খুঁজছে সে মাহিরই আজ তার সামনে বসে আছে। সে মায়াকে আরও উত্তেজিত করে তোলে। ঘৃণা করো, করতেই পারো। ঘৃণা করার ক্ষমতা থাকলেই তো ভালোবাসা তৈরি হয়। তুমি যত রাগ করবে আমার ততই মজা লাগবে। বিয়ে কিন্তু পরশুই হচ্ছে মায়া। আবার আমার কথাগুলো কানে গেঁথে রাখো। আর শোনো, যদি বিয়েতে রাজি না হও তাহলে তোমার বাবা মাকে সোজা বুঝতেই তো পারছো কী করবো। আপনি অনেক খারাপ মানুষ, একটা জঘন্য। আপনি যা চান তা পেয়েই ছাড়েন।
মাহির হাসতে থাকে। মাহির মায়ের হাত ধরে। মায়া মাহিরের হাত থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। সে মাহিরকে লক্ষ্য করে, কিছু একটা বলতে চাইলেও তার মুখ দিয়ে ভাষা বের হচ্ছে না। সে বুঝতে পারছে না এই মানুষটা এত শক্তিশালী আর এত প্রভাবশালী কি করে হলো। পার্কের সেই নির্জন কোণে মায়া মাহিরের প্রতিটি কঠিন ও নিষ্ঠুর কথা শুনে ভিতর থেকে ভেঙে পড়ে। মাহিরের এই জেদ আর তাকে জিম্মি করার বিষয়টা তার হৃদয়ে গভীর ক্ষতের সৃষ্টি করে। মাহিরের উপহাসের হাসি আর চোখ রাঙানি তাকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে। মায়া আর কোনো কথা না বলে মাহিরের দিকে একরাশ ঘৃণা নিয়ে দ্রুত পার্ক থেকে বেরিয়ে যায়। তার চোখে পানি, মনে এক সমুদ্র হতাশা। সে বুঝতে পারছে এই লোকটির হাত থেকে পালানোর কোনো পথ তার খোলা নেই। মায়া চলে যাওয়ার পর মাহির তার ঠোঁটের কোণে এক হাসি ফুটিয়ে তোলে। মায়ার এই অভিমান, এই রাগ সব কিছুই মাহিরের কাছে এক গভীর ভালোবাসার মতো। সে পকেট থেকে ফোনটা বের করে সরাসরি খালিদ চৌধুরীকে কল দেয়। আজকে আপনার মেয়ে দেখা করতে আসলো, বলল বিয়েটা যেন আমি না করি, কারণ সে জুবাইরকে ভালোবাসতো। আপনার মেয়ে একটা মাথা মোটা, আমার চেহারা ওর মনেই নেই। তবে আমি তো জানি মাহির আর জুবাইর একজনই। তবে মায়ের সঙ্গে কথা বলে ওকে বুঝিয়ে দিয়েছি যে বিয়ের ব্যাপারে কোনো লুকোচুরি চলবে না। ও মানসিকভাবে প্রস্তুত হচ্ছে। কালকের দিনটা খুব গুরুত্বপূর্ণ, সব আয়োজন যেন ঠিকঠাক থাকে। আচ্ছা বাবা, আমরা সেভাবে সব রেডি করছি। মাহির কল কেটে দেয়। ওদিকে খালিদ চৌধুরী এবং মিতা বেগম দুজনেই হাসাহাসি করে সম্মতি জানায়। তাদের কাছে মাহিরের জয় মানে মায়ের ভবিষ্যৎ নিরাপদ। তারা মাহিরের এই জেদ আর ভালোবাসাটাকে একটা আশীর্বাদ হিসেবেই দেখছে। পরদিন মাহিরের বিশাল বাংলো বাড়িতে বিয়ে ধুমধাম আয়োজন হয়। চারিদিকে আলোয় ঝলমল করছে। বহু নামি দামি অতিথি, মিডিয়ার লোকজন, শহরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত। মায়া ঘরের কোণে চুপচাপ বসে আছে। তাকে কোণের সাজে সাজিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তার চোখে নেই কোনো আনন্দ, বরং আছে একটা শূন্যতা। মেকআপ আর্টিস্টের হাতে ছোঁয়ায় তার সাজগোজ সম্পন্ন হলেও সে যেন এক পাথরের মূর্তি। সে জানে এই বিয়েটা তার ইচ্ছের বিরুদ্ধে, কিন্তু মাহিরের সেই নিষ্ঠুর হুমকির কথা মনে পড়তেই তার শরীর হিম হয়ে আসে। যদি সে না বলে তবে তার বাবা মায়ের জীবন বিপন্ন হবে। এই চিন্তাটাই তাকে কবুল বলতে বাধ্য করছে। কাজী সাহেব সামনে বসে আছে। মাহির রাজকীয় পাঞ্জাবি পরে জলজলে চোখে মায়ের দিকে তাকিয়ে আছে। মায়া পাথরের মতো স্থির হয়ে আছে। মায়া চৌধুরী, আপনি কি মাহির চৌধুরীকে আপনার স্বামী হিসেবে কবুল করছেন? মায়া কয়েক মুহূর্ত নিশ্চুপ থাকে। সমস্ত আবেগ দমিয়ে রেখে অত্যন্ত কষ্টে এবং অস্ফুট স্বরে বলে ওঠে, কবুল। মাহিরের মুখে এক বিজয়ী হাসি ফুটে ওঠে। সে অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলে, কবুল। বিয়ে শেষ হয়। অতিথিদের বিদায় জানানোর পর রাত গভীর হয়। মায়া তার বাসর ঘরে বসে আছে, কাঁদছে সে একাধারে। জুবাইরের কথা ভেবে যেন আরও বেশি কষ্ট পাচ্ছে। এমন সময় মাহির বাসর ঘরের দরজায় এসে দাঁড়ায়। ভিতরে ঢোকে সে। দরজা আটকে দিয়ে সে সোজা মায়ের সামনে আসে। তার হাতে একগুচ্ছ তাজা বেলি ফুল। মায়ের এই ফুলের ঘ্রাণ ভীষণ প্রিয়, যা মাহির বহু আগে থেকেই জানে। সে যখন ঘরে ঢোকে, মায়া বিছানায় বসে অঝরে কাঁদছে। তার মাথায় শুধু জুবাইরের স্মৃতি, জুবাইরের সঙ্গে সেই গোডাউনের স্মৃতি। তার চোখে সেই মায়ার সব কিছুই যেন আজ ধুলোয় মিশে যাচ্ছে। মায়ের ঘরে ঢুকেই ফুলের সুবাসে ঘরটাকে ভরিয়ে দেয়। মায়া অবাক হয়ে মাহিরের দিকে তাকায়। সে ভাবতে থাকে, এই লোকটি কিভাবে জানলো যে তার বেলি ফুল এত পছন্দ। মাহির বিছানার পাশে গিয়ে বসে। সে পকেট থেকে একটা ডার্ক চকলেট বের করে, মায়ের প্রিয় ডার্ক চকলেট। মায়া আরও বেশি অবাক হয়ে যায়। মাহি চকলেটটা মায়ের হাতে দিয়ে ধীরে ধীরে পকেট থেকে একটা সোনার নূপুর বের করে। মায়া নূপুরটা দেখেই তার চোখের পানি ভুলে স্তব্ধ হয়ে যায়। এটা এটা তো আমার সেই ছোটবেলার নূপুর, যেটা আমি গোডাউনের ভেতরে খেলতে গিয়ে হারিয়ে ফেলেছিলাম। এটা এটা তোমার কাছে কেন মাহির? তুমি তুমি এগুলো সব কোথায় পেলে? আমার পছন্দ অপছন্দ তুমি কি করে জানলে? আমার পছন্দ, আমার স্মৃতি, আমার নূপুর সব সব তোমার কাছে কেন? মাহির মৃদু হাসে। সে হাসিতে কোনো নিষ্ঠুরতা নেই, আছে এক গভীর তৃষ্ণা। সে জোরে একটা শ্বাস নিয়ে বলে, সব প্রশ্নের উত্তর দেবো মায়া। মনে আছে সে ছোটোবেলার লুকোচুরি খেলা? তুমি আর আমি যখন ওই অন্ধকার গোডাউনের পেছনে লুকিয়েছিলাম, তখন তোমার পা থেকে এই নূপুরটা পড়ে গিয়েছিল। তুমি তখন
ভয়ে এত অস্থির ছিলে যে এটা যে হারিয়েছে তা খেয়ালই করনি। আমি এটা কুড়িয়ে রেখেছিলাম, ভেবেছিলাম কোনো একদিন এটা তোমাকে ফিরিয়ে দেব, কিন্তু সেই দিনটা আর আসেনি। মায়া মাহিরের চোখের দিকে তাকায়। তার মনে হয় মাহিরের চোখের গভীরে জুবাইরের সেই চেনা ছায়াটা ফুটে উঠছে। তুমি খুব খারাপ মাহি, কেন আমাকে এত কষ্ট দিলে? কেন জুবাইর হয়ে মাহি এসেছে আমাকে জিম্মি করলে? আমি কি তোমাকে এই অত্যাচার করার জন্য ভালোবেসেছিলাম? বিশ্বাস করো, আমি তোমাকে ঘৃণা করছি এখন। তুমি মাহির, তুমি জুবাইর না। মাহির শান্তভাবে তার পাঞ্জাবির বোতাম খুলতে শুরু করে। সে তার বুকটা উন্মুক্ত করে দেয়। মায়া দেখলো মাহিরের বুকের বাম দিকে সেই পুরনো দাগটা স্পষ্ট হয়ে আছে। মায়া আঁতকে ওঠে। ছোটবেলায় খেলতে গিয়ে তার হাতের আঘাতে যে দাগটা পড়েছিল ঠিক সেটাই। জুবাইর, তুমি জুবাইর? মায়া মাহিরের উপর ঝাঁপিয়ে পড়ে। সে মাহিরকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে কিল ঘুষি মারতে শুরু করে। কেন বললে না আগে? কেন আমাকে এত ভয় দেখালে? আমি তো মরে যাচ্ছিলাম তোমার কষ্টে, তুমি কেমন এমন করলে? মাহির মায়াকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দেয়। আমি যদি তোমাকে শুরুতেই জুবাইর হিসেবে পেতাম, তবে হয়তো তুমি আমার এই রূপটা দেখতে পেতে না। আমি চেয়েছিলাম তুমি আমাকে সব প্রতিকূলতার লড়াই জয় হিসেবে দেখো। আমি সেই বিজ্ঞানী হতে চেয়েছিলাম যে তোমাকে হারানোর ভয় থেকে মুক্ত হতে পারে। দুজনের মাঝে এক অদ্ভুত খুনসুটি শুরু হয়। মায়া অভিমান করে মাহিরকে দূরে ঠেলে দিতে চায়। মাহির তাকে আরও কাছে টেনে নেয়। মায়া পক পক করে বকে চলে। সে কিভাবে পার্কে পার্কে তাকে অপমান করেছিল, কিভাবে সে তার উপর রাগ করেছিল। মাহির প্রতিটি কথা মন দিয়ে শোনে আর হাসে। তুমি সত্যি অনেক বাজে মাহি, কিন্তু জানো এই মুহূর্তে আমার মনে হচ্ছে আমার সব কষ্টগুলো যেন তোমার এই বুকের দাগটার ভিতরেই হারিয়ে গেছে। কি করব বলো, তোমার সামনে আসতে আমার যে যোগ্য হতে হতো, তাই এখন সেটা অর্জন করে তোমার কাছে এসেছি। তোমাকে এখন আর আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। আমিও তোমাকে কোথাও আর যেতে দিতে চাই না, আমি তোমার সাথেই থাকতে চাই মাহির। মাহির মায়ের কপালে চুমু খেয়ে বলে, আমি তোমার জুবায়ের, আমি তোমার মাহির। এখন থেকে তোমার প্রতিটি রাত হবে আমার ভালোবাসার সাক্ষী। মায়া লাজুক হাসে। ঘরের ভিতর বেলি ফুলের তীব্র ঘ্রাণ আর জুবাইর ও মায়া সেই পুরনো শৈশবের স্মৃতিগুলো এক রোমান্টিক আবহে মিশে যায়। তারা দুজন একে অপরের হাত ধরে বসে অতীতের সব দুঃখ মুছে নতুন করে স্বপ্নের পথ চলা শুরু করে।